রেকর্ডিং শুরু করে দেয়, হ্যাঁ। আর রেকর্ডিং যখন মানে শেষ করে তারপর আমরা দুষ্টামি মুষ্টামি করবো, ঠিক আছে, সমস্যা নাই। রেকর্ডিং এর মাঝখানে দুষ্টামি করা উচিত না। আচ্ছা আমি রেকর্ডিং এর স্টার্ট করে দিলাম। আচ্ছা প্রথমে রেকর্ডিংটা ইনশিওর কর যে রেকর্ডিংটা হবে কিনা, আর রেকর্ডিং হইলে এরপরে যত ইনশাআল্লাহ যত শর্ট টাইমে আর কি সুন্দর মতো বোঝানো যায়। প্রেজেন্ট করতেছি স্ক্রিন। আচ্ছা তো আজকের টপিকের নাম হচ্ছে যে মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটার মানে হইলো যে আমাকে যদি একটা নাম্বার দেওয়া থাকে এ এবং আরেকটা নাম্বার দেওয়া থাকে বি, আমাকে এ ডিভাইডেড বাই বি মড এম এর মান বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে। এরকম আর কি। সামিন ওই বিয়োগের যে ফাংশনটা এটা কি মডেল নিয়ম মানে? হ্যাঁ আসতেছি ওখানে। হ্যাঁ মানে। আচ্ছা তো শুধু ভাগের টাইম মানে না না? হ্যাঁ এ আর এখানে বি যেটা আছে এটার মান দেওয়া থাকবে এবং এটাতে ভাগ করে মড করে অ্যান্সারটা দিতে হবে, এরকম। কিন্তু এম এর মানটা কোনটা? এম এর মানও দেওয়া থাকবে, তিনটা জিনিস দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন এই মানগুলো তো অনেক বড় বড় হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেটা দেওয়া হইলো না। কিন্তু যদি এখানে গুণ চিহ্ন দেওয়া হইতো তাহলে আমরা এটা ওভারফ্লো না করে বা কিছু না করে এটা আমরা বের করে ফেলতে পারতাম, কারণ গুণের ক্ষেত্রে এই এরকম যে সূত্রটা ছিল সেটা মেনটেন করতো, কিন্তু ভাগের ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু আমাদের এরকম অনেক কেস থাকে যেখানে আমাদের এটা এই অপারেশনটা করতে হয় যে এর বি দিয়ে ভাগ করে ওইটারে মড করে অ্যান্সারটা প্রিন্ট করতে হয়। এখন কথা হয়েছে যে ওইটা আমরা কিভাবে করতে পারি, এই কি বলে এই ভ্যালু গুলাও এখানে তো আমি বলতেছি যে এ আর বি এর মানটা আমাদের দেওয়া থাকবে, ওখান থেকে মড ইয়া করতে হবে, এটা বললে তো কোনো সমস্যা নাই। হয় সেটা আমি মড এম করে দিলাম, আনসার পেয়ে গেলাম। কিন্তু এটা তো করাই যায়, যেমন এখানে যখন আমি এর মান 5 দিলে বি এর মান যদি দেই 2 এবং মডের মান কত দিলাম 4 দিলাম, তাহলে 5 রে ইন্টিজার ভাগ করলে আনসার আসে 2, তারপরে এটারে আমি পরে দিয়ে মড করলাম, আনসার আসে 2। এটা তো বলা যায়, এটা করা যায়। কিন্তু এখানে আরেকটা প্যাচ আছে। প্যাচটা হইছে যে আমি এ বি এর মান আমার যেটা ইনপুটে দেওয়া থাকবে সেটা ইটসেলফ প্রথম থেকে মড করা থাকবে। তার মানে আমরা আমাদেরকে এ মডেম এবং বি মডেম দেওয়া থাকবে, এবং ভাগের ক্ষেত্রে এই সূত্রটা ফলো করে না। তাই আগের নিয়মের মতো এই নিয়মে এভাবে আমরা বাইর করতে পারবো না। এখন এটা বাইর করার জন্য যে মেথডটা আছে, যে নিয়মটা আছে, ওইটার নাম হচ্ছে মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আর আমাদের প্রবলেমটা হচ্ছে এটাই যে এই জিনিসটা বের করে আনা, এটার ভ্যালু কত হইতে পারে। আচ্ছা প্রবলেম বুঝে গেছে? হ্যাঁ তার মানে তুই বলতে চাইতাছো যে এ আর বি দুইটাই এম দিয়ে মড করা ভ্যালুগুলো দেওয়া আছে। একজন বল। হ্যাঁ ইমতিয়াজ রে অ্যাড কর, কতক্ষণ বসায় রাখবে ওই মেসেজ দিছে গ্রুপে। ও সরি আমি খেয়াল করি নাই। আমি বলতেছি তার মানে আমার এ বি এর যে ভ্যালুগুলো দেওয়া থাকবো এটা মূলত এম দিয়ে মড করা ভ্যালুই দেওয়া থাকবো।
এবং আমার বের করতে হবে a বাই b mod m। হ্যাঁ হ্যাঁ আর আমাদের মডুলারের নিয়ম অনুযায়ী a বাই b mod m এর যে সূত্রটা, ওই যে দুই নাম্বার লাইনে যেটা লেখছস, এটা হ্যাঁ। আসলে ঠিক না। এটা মানে না। সঠিক ভ্যালু দেয় না। তার মানে আমাদের এটা বের করার জন্য অন্য কোনো পদ্ধতি ইউজ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিন্তু আজকে কথা শুনতেছস? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। কি পড়াচ্ছ? মডিউলার? আচ্ছা, তোর জন্য আবার একটু রিপিট করতেছি। হ্যাঁ অনেক কিছু পড়ি নাই, আমরা মাত্র শুরু করলাম আর কি। এখন মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি। আচ্ছা। এই যেখানে লিখছি যে এই জিনিসটা, এখন এটা কি, হুম, এটা আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে, a mod m এবং b mod m, এবং এই দুইটা দেওয়া আছে আমাদের। আমাদের এটার আনসারটা বের করতে হবে, a বাই b mod m কত, ঠিক আছে? ও, আচ্ছা যেখানে m এর মান, তারপরে এইটার মান, তারপরে এইটার মান এবং m এর মান দেওয়া আছে প্রশ্নে। আমার শুধু এটার ভ্যালুটা বের করতে হবে। বুঝতে এখন পারছি। আমাদের এখানে যদি এটা বলতো এভাবে করলে, তার এটা যদি করতে বলতো, এটা তো আমরা ইজিলি বের করে ফেলতে পারতাম যদি এখানে ভাগ না হয়ে এখানে হয়তো গুণ, কারণ আমরা এই সূত্রটা জানি। হ্যাঁ 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 a গুণ b mod m, আরে ভুল লিখলাম। আচ্ছা, এ mod m b mod m তারপর m এর মান দেয়া আছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। mod m। এটা আমরা আগের ইয়াতে দেখাইছিলাম আর কি, এবং পুরাটা হোল আর একটা মডেল। পুরোটা mod m। কিন্তু এখানে যেটা আছে সেখানে আছে যে ভাগ, কিন্তু ভাগ এটার মতো গুণের মতো নিয়ম এটা ফলো করে না, যে আমাদের এটা দিবে আর এটা দিবে, আমি দুইটা ইন্ডিভিজুয়ালি করে গুণ করে ওইটারে মড করে দিব, আনসার হয়ে যাবে। এটা ভাগের ক্ষেত্রে হয় না, এটা শুধু এখানে গুণ হইলেই হবে। এখানে যদি ভাগ হইতো তাহলে এই সূত্রটা সত্যি না, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এটাও বের করতে হইতে পারে যে ভাগ হইলে কি হবে। তো ওইটার অন্য আরেকটা প্রসেস আছে, যে প্রসেস আছে ওইটার নাম হচ্ছে মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এখন ওইটা কেমনে করে ওইটা দেখবো আর কি। এটা ঠিক আছে। ছিল। আচ্ছা সামিন, হুম একটা একটা এক্সাম্পল দিয়া বুঝা যে আসলে এটা কেন, মানে এই বাগের এটা কেন হইতেছে না, মানে হ্যাঁ বাগের এটা যে হইতেছে না, একটা এক্সাম্পল দিয়ে দেখা। হুম উদাহরণস্বরূপ কিছু নাম্বার নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হলো যে প্রশ্ন ছিল এতক্ষণ। এখন একটা উদাহরণ দেই। 5 নিলাম, হয়ে গেল 5 2। m এর মান কত দিব? m এর মান দিলাম 3 দিলাম। তিন। তো 5 কে 2 দিয়ে ইন্টিজার যদি ভাগ করি তাহলে কত হইতেছে? 2 হইতেছে। ওটারে আমি যদি 3 দিয়ে মড করি তাহলে আনসার হইতেছে 2। আচ্ছা, এবার 5 রে আলাদা করে যদি 3 দিয়ে ভাগ করি এবং নিচের 2 রে যদি আলাদা করে 3 দিয়ে ভাগ করি, এটা কি লিখলাম? না ঠিকই তো আছে, ভাগ ঠিক করি আছে, না, মড করি। মড করো। 3 দিয়ে যদি মড করি তারপরে তাহলে এটা কত যদি হইতেছে? আবার মড করো। নিচেরটা তো 2 থাকবে, এটা বোঝা যাইতেছে। উপরেরটা কি হবে? উপরেরটা 2 হয়ে এক। যাচ্ছে না? হ্যাঁ, এটারে আমি কি দিয়ে মড করব? আবার 3 দিয়া। এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে যে 1। এক 1 মড 3 সমান 1। এক। এ দেখ, মানতেছে না। বুঝছস? হ্যাঁ বুঝছি। ইয়ার ক্ষেত্রে মানবে না, এটা ভাগের ক্ষেত্রে মানবে না। এখন বিয়োগের ক্ষেত্রে মানে, বিয়োগের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। একইটা ধরি, 5 মাইনাস 2 দুই মড তিন। কত হইতেছে? 3 মড 3 0। 0 0। ঠিক আছে। এবার 5 রে যদি আমি 3 দিয়ে মড করি তাহলে কত হয়? 2 হয়। 2 আর কি। তারপরে 5 রে যদি আমি আবার
5 2 রে 2 রে 3 দিয়ে মোট করি তাহলে কত হয়? 2 2 হয়। বিয়োগফল 0 ওইটারে 3 দিয়ে মোট করলেও 0। বিয়োগফল 0 3 দিয়ে মোট করলে 0। ঠিক আছে, এবার এই বিয়োগেরই আরেকটা এক্সাম্পল দেখি। এটা অনেক সময় এটা একটা ঝামেলা করে, ওই ঝামেলাটা কেমন এটা দেখাই। এই ঝামেলা পূর্ণ এটা কেমনে আনা যায়। আমি দিলাম 15 রে, এর মান ধরলাম 15, আর আরেকটা ধরলাম, একটা কত ধরলাম, আরেকটা ধরলাম 6। আচ্ছা, আমি এটারে মোট করলাম 5 দিয়ে, তো কত হয়? 15 থেকে যদি 6 যায় তাহলে কত থাকে? 9 থাকে না? 9 রে যদি 5 দিয়ে মোট করি আনসার হয় 4। ঠিক 4 আছে, এবার ঠিক আছে। আমি যদি 15 এটারে যদি আলাদা করে মোট করি 0, এটারে যদি আমি আলাদা করে মোট করি 1, এবং পুরোটারে যদি আমি আবার মোট করি 5 দিয়ে, তাহলে কত হচ্ছে? -1। এখন এখানে তো দুইটা ম্যাচ করলো না, প্রসেসটা বুঝছস? প্রসেসটা বুঝলাম। দুইটা হ্যাঁ যে ম্যাচ বুঝছি। করছে না, দেখছস? এই সূত্রের ক্ষেত্রে ও এখন দেখ, আসলে এটার মানে এই না যে এই সূত্রটা কাজ করতেছে না। এখানে একটা ঝামেলা হয়েছে যে মডের সময় প্রায় সময় আনসারটা নেগেটিভে চলে আসতে পারে, কিন্তু মডুলার ফিল্ডে নেগেটিভের কোনো জায়গা নেই আর কি। তো আচ্ছা এই নেগেটিভটারে তুই পজিটিভ দিকে ধাক্কা মারতে পারোস এবং ধাক্কা মারে পাঠাইতে হবে। এটা ম্যাথমেটিক্যালি ঠিক আছে, এটা একটা নেগেটিভ মান, কিন্তু মডুলার ওয়ার্ল্ডে এখানে আমরা যেহেতু 5 দ্বারা ভাগ করতেছি, তো এটার যে ভাগশেষের যেই একটা ফিল্ড আছে বা ওয়ার্ল্ড বলতে পারোস, ওইখানে 0 থেকে 4 পর্যন্ত নাম্বার গুলো শুধু থাকতে পারে, বাকিদের গুলোর কোনো স্থান নেই। কিন্তু ম্যাথমেটিক্যাল ইয়াতে এখানে -1 আসছে। তো এটার ইয়া করার জন্য এটাকে তুই আবার যেটা দিয়ে মড করবি, 5 দিয়ে মড করবি, ওই 5টাতে আবার এটার সাথে যোগ করতে হবে, যোগ করে পুরোটারে মড করতে হবে 5 দিয়ে। তাহলে কত হয়? এটা এটার মান হইলো যে 4, এটার আবার 5 দিয়ে মড করলি আনসার 4। এখন মিলছে না এই দুইটা? হ্যাঁ হ্যাঁ। হুম। এখন তাহলে নেগেটিভ ভ্যালু তোর নেওয়া যাবে না, এটা হইতেছে যে কথা। তুই যখন মডুলাস নিয়ে কাজ করস বা কোনো কিছুর মড করস, নেগেটিভ ভ্যালু আসলে ওইটারে তোর মড ভ্যালু দিয়ে প্লাস করে আবার মড করে পজিটিভ ভ্যালুতে নিয়ে আসতে হবে। যে কোনো সময় নেগেটিভ ভ্যালু আসতেই পারে তোর বিভিন্ন ক্যালকুলেশনের উপর ভিত্তি করে, তখন তোর এটা হ্যান্ডেল করতে হবে। না, আমি বলতেছিলাম যে মোট পরিমাণ ভ্যালু যোগ করার পরেও কি আবার মোট করার দরকার আছে? কারণ ওই ভ্যালুটা তো এমনিতেই ওই মোট ভ্যালুর চাইতে ছোটই থাকবো, যেহেতু বিয়োগ থেকে যোগ করা হয়েছে। দরকার নাই আসলে, আচ্ছা, এটা করার দরকার নেই, কিন্তু করলেও সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা হইতেছে যে তুই যখন প্রোগ্রাম করবি, যখন তোর অনেক কিছু কাজ করে একটা ভ্যালু আসলো, সেটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা এটা একটা কাজ করতে হবে, তোর এটা চেক করতে হবে এটা কি নেগেটিভ। নেগেটিভ হইলে তারপরে আমি মড ভ্যালু প্লাস করে আনসার দিব, আর যদি এটা নেগেটিভ না হয় তাহলে সেটাই আনসার। কিন্তু তুই যদি এই কাজটা করস, -1 রে প্লাস মড দিয়ে প্লাস করে আবার মড করস, তাহলে আসলে তোর দেখতে হইতেছে না এই ভ্যালুটা কি পজিটিভ থাকলো নাকি নেগেটিভ থাকলো। যেমন এটা যদি +1 হইতো, 1 + 5 6, 6 এর যদি 5 দিয়ে মড করতে কত হইতো? 1ই হইতো, যেটা আসলে আগের আনসারই 1। এটা বুঝছস? ও ঠিক ঠিক। হ্যাঁ বুঝতে পারছি। তার মানে এক্সট্রা একবার করলে আসলে ওই মাইনাসের চেকটা আর লাগে না। হ্যাঁ মাইনাসের চেকটা আর লাগে না। নাইলে তোরে একবার দেখতে হবে এটা কি মাইনাস হয়ে গেছে, মাইনাস হইলে কাজ করবো, আর যদি মাইনাস না হয় এটাই প্রিন্ট করবো। দাদা সেরা দাদা সেরা। চেটে দিলেন? তুই চাটা হ্যাঁ, কখন থেকে শিখছস? আমি চিন্তা করতেছিলাম চাটিং চাটিং মাস্টার ইমতিয়াজ, এটা কি আবার কল লাগে নাকি? চাটিং চাটিং মাস্টার। কি শব্দ একটা বানাই গেল রে ভাই।
না ভালো মনে চাটিং মাস্টার। আরে রেকর্ড হচ্ছে, যাই হোক। আচ্ছা তারপরে বল। হুম, আচ্ছা এবার আমরা বাইর করব এটাই আর কি, এটাতে কোন কোন ভ্যালু দিয়ে এটার মানটা বাইর করা যায়। তো বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমরা যেতে থাকবো, কোনো স্টেপে যদি না বুঝোস তাহলে বলিস আর কি, আস্তে আস্তে যাইতেছি। একটা জিনিস যেটা এখানকার যে ভ্যালুটা আছে এটাতে আমরা এভাবে ভাঙ্গায়া লিখতে পারি, এ ইন্টু এটা লিখতে পারি না, এমটার বড় হাতের দিয়ে ছোট হাতের এমটা বৃষ্টি হয়ে যায় পুরো। হ্যাঁ লেখা যায়। এভাবে লেখা যায়। মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, গুণ তো আমাদের মডুলারের নিয়ম মানে, তার মানে এটাতে আমরা এভাবেও লিখতে পারি। ও এখন আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারি আর কি। ভাঙতে পারি শুধু। এ mod m b mod m 1/b হুম, mod m পুরোটা m mod m। তারপরে শেষের দিকে পুরাটা মোট করব। এটা কি কাটবে? হ্যাঁ এটা খাটবে, কারণ গুণের ক্ষেত্রে করলে তো খাটে সবসময়। আমরা তো জানি যে গুণ অপারেটরকে মাঝখানে রেখে যদি আমরা করি তাহলে এটা খাটে, কিন্তু ভাগের ক্ষেত্রে এখানে ভাগ থাকতে পারবে না। ও আচ্ছা, গুণের ক্ষেত্রে খাটে। এখন আমাদের এইটার মান তো আমরা বের করে ফেলতে পারবো, কোনো ঝামেলা নাই। আমাদের এইটার মান নিয়ে ঝামেলা আছে, এইটার মানটা কেমনে বের করা যায়। এটার মান যদি বের করতে পারি তাহলে পুরো ইকুয়েশনের মানটা বের হয়ে যাবে। এখন প্রবলেমটারে আমরা কমায় ফেলছি, রিডিউস করে ফেলছি, যেটাতে আমাদের এ নাই, শুধু বি আছে, এবং এটার আনসারটা কোনো মতে বের করতে পারলেই হয়ে যাবে। ওকে, এবং এটারে আমি ধরলাম যে এটার মান এক্স, এরকম। এবার তাহলে এটার মান যদি এক্স হয় তাহলে এটা এভাবে লেখা যায়, কি হলো? হুম, এবার আরেকটা জিনিস, সেটা হইতেছে যে আরেকটা তোদের কি বলে অপারেটর সম্পর্কে পরিচয় করায় দিই। এটা আসলে ম্যাথমেটিক্যাল ইয়াতে ইউজ হয়, যেখানে মডুলার অ্যারিথমেটিকের কাজ আছে। এটা এটার নাম হইতেছে যে কনগ্লুয়েন্স, কি বুঝছস? কি? তিনটা সমান সমান, এটার নাম এটাকে বলে কনগ্লুয়েন্স। আচ্ছা এবং এটা কেমনে ব্যবহার করা হয় সেটা বলি। আমি বলি, কনগ্লুয়েন্স মানে হইতাছে, মনে কর এ বি দুইটা নাম্বার, হ্যাঁ প্রথমটারেও আমি 5 দিয়া ভাগ করলাম, দ্বিতীয়টারেও 5 দিয়া ভাগ করলাম। যদি ভাগ শেষগুলা সমান হয় তখন আমরা এমনি লিখি তিনটা সমান দিই। তিনটা সমান মানে এটারেও যে কোনো একটা নাম্বার দিয়া মড করলে যে ভ্যালুটা আসবো, পরেরটারেও ওই নাম্বার দিয়া মড করলে সেম ভ্যালু আসবো। বুঝতে পারছি। হ্যাঁ এটাই আমরা বলতে পারি, এ আর বি দুইটা হচ্ছে সমান যদি এই দুইটাকে এম দ্বারা মড করা হয়। কনগ্লুয়েন্সটা এই কাজে ব্যবহার করা হয়। এ আর বি সমান যদি দুইটারে এম দ্বারা মড করা হয়। যেমন এ এর মান যদি 10 হয় আর বি এর মান যদি 17 হয়, তাহলে এম এর মান যদি 7 হয় তাহলে আমরা বলতে পারি 10 আর 17 এই মডুলার ফিল্ডে সমান। কারণ আমি যদি এটারে ভাগ করি তাহলে ভাগশেষ পাবো 7। আমি কি ঠিক? ও সরি, ভুল বললাম। এটা যদি 7 ধরি আর এটা যদি 17 ধরি তাহলে মনে হয় 10 দিলে হয়ে যায়। হুম, হয়। হ্যাঁ, যদি এখানে 10 দেই তাহলে এখানে কত থাকে, ভাগশেষ থাকে 7, আর এটারে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে এমন তো 7 তো থাকেই। তো বলা যায় যে 10 যদি হয় মডুলার ফিল্ড, তাহলে আমি 7 আর 17 কে বলতে পারি যে সমান বা কনগ্লুয়েন্ট টু ইচ আদার। ঠিক আছে? বুঝলাম। এবং এটার এভাবে রিড করে যে এ কনগ্লুয়েন্ট টু বি মডুলো এম, ম্যাথমেটিক্যাল ভাষায় আর কি।
আচ্ছা, তো এই কনগ্লুয়েন্টটা দিয়ে আমরা কি এটাকে একটা কনগ্লুয়েন্স ওয়ালা ইকুয়েশনে আনতে পারি না, যেখানে x কনগ্লুয়েন্ট টু 1/b যদি m দ্বারা মড করা হয়, এই দুটো সমতুল্য বলতে তো পারি। এতটুকু তো কনফিউশন নাই মনে হয়। তাহলে আরো সামনের দিকে যাই, ফুল স্ক্রিন করলে কি জায়গা বাড়বে কিছুটা, যতটুকু বাড়ছে লিখি। আচ্ছা, এবার এটারে কি করব, এটারে বিটারে আমরা এদিকে নিয়ে যেতে পারবো, মানে উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে দিতে পারবো, আর কনগ্লুয়েন্সের দুই পাশে এটা করা যায়। হ্যাঁ তো অবশ্যই। bx mod m, আচ্ছা, তো এটা এভাবে লেখা যায়। তো এখান থেকে আরো একটা ধাপে আমরা যাইতে পারি, সেটা হইতেছে যে bx মাইনাস 1 দুটো ব্র্যাকেটের মধ্যে হবে 0 mod m। আচ্ছা, তো এটার মান কি, এটার মান হইতেছে যদি m দ্বারা মড করা হয় তাহলে এই পাশে এটা বলতেছে যদি m দ্বারা মড করা হয় তাহলে এখানে হয় এটা আর এটা তো সমান, এটা তো আমরা জানি, ভাগ করা হইলে এই দুইটা হয় সমান। তো এখানে কি আসছে, এখানে হচ্ছে bx মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি, এটার মানে বোঝাই যাচ্ছে না যে এই পাশে আহ এইটা এবং এইটা এই দুইটা m দ্বারা বিভাজ্য, কারণ এখানে কি চলে আসছে, 0 চলে আসছে, আর কোনোটার মড 0 থাকলে তো আমরা জানি যে ওইটা অবশ্যই মড ওইটা দ্বারা বিভাজ্য হবে। এতটুকু বুঝছস? হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো তাইলে কি করা যায়, তাইলে বিভাজ্য যদি হয় তাহলে আমরা মনে করি যে m দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কোনো একটা মাল্টিপল কে ওইটার সাথে আমি যদি m গুণ করি তাহলে এটা সমান হয়ে যায়, এটা কি বলা যায়? হ্যাঁ বলা যায়। হ্যাঁ আচ্ছা, এটা যদি বলা যায় তাহলে এটা থেকে আরেক লাইনে আসতেছি, bx, আরে যাতা অবস্থা, bx মাইনাস km। এখানে আরেকটা জিনিস খেয়াল কর, এটা নিজের থেকে কনগ্লুয়েন্স আমি ইউজ করি না, এটা সমান সমান। কনগ্লুয়েন্ট শুধু এতটুকু পর্যন্ত, ওইটাকে ইউজ করে আমি সমীকরণটা বানাইছি, বুঝতে এবং পারছি। ওখান থেকে কনগ্লুয়েন্ট প্রপার্টিটা ইউজ করে কে ইনটু এম বানাইছি, ঠিক আছে বুঝছি। হুম, হ্যাঁ, তারপরে এখন তো ওই শুধু প্রশ্নোত্তর করলাম। এখন শুধু আননোন হচ্ছে এক্স, ইয়া, হ্যাঁ আননোন না কোনটা না না, কোনটা, কে আর বি, এক্স। বি আমরা জানি, এম আমরা জানি। এম আমরা জানি, আননোন হচ্ছে যে কে এক্স আর আর কে। এইখানে bx মাইনাস 1 ইকুয়ালস টু কে এম কেমনে হইলো? আচ্ছা, bx মাইনাস 1 আর এখানে আসছে m, চলে আসছে মডুলার ফিল্ড যখন আমরা মড করি m দিয়া। তার মানে বলা যাচ্ছে যে bx-1 হলো যে m এর কি বলে, m এর এটারে কি বলবো, হ্যাঁ ডিভিজেবল। ডিভিজর, হ্যাঁ ডিভিজর। m হলো যে bx-1 এর একটা ডিভিজর, এটা কি বলা যায় না? হ্যাঁ বলা যায়। তো বলা যদি যায় তাহলে আমি একটা মনে করি যে একটা ভ্যালু আছে k, যেটার সাথে m দিয়ে গুণ করলে bx-1 পাওয়া যায়। তো এটা যদি হয় তাহলে bx-1 ইকুয়াল টু km, এটাও তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপরে পক্ষান্তর করলাম, এটাতে এখানে নিয়ে আসলাম, 1 রে এখানে নিয়ে গেলাম, আর এই সমীকরণ যেটা পাইলাম এটা একটা স্টেট লাইন ইকুয়েশন, বুঝতে পারতেছস। এবং এখানে আমরা বিটা জানি, এমটা জানি, কে জানি না, সরি কে জানি না, এবং এক্স এর মানটা জানি না। এবং আমাদের যেটা লাগবে, আমাদের কে লাগবে না, আমাদের লাগবে যে এক্স। কারণ কেন, কারণ আমরা এখানে
এক্স এর মানটাই কি ধরছি 1/b mod m। এখন এটার থেকে কিছু আইডিয়া পাইতেছো সেটা কিরকম লাগতেছে? এরকম ইকুয়েশন কি আমরা আগে কোথাও দেখছি? আচ্ছা, এটা আমি বলে দিতেছি। এটা হইতেছে যে এক্সটেন্ডেড জিসিডি যে পড়াইছি ওইটার মধ্যে আমাদের ইকুয়েশনটা কি ছিল যে ax প্লাস by ইকুয়াল টু জিসিডি অফ ab, এবং এখানে a আর b এর মান দেওয়া ছিল, আমাদের x আর y এর যে কোনো একটা ভ্যালিড পেয়ার বাইর করতে হইতো। তো আমাদের এখানে এই দুইটা প্রবলেম তো মোটামুটি সেমই। আমরা যখন এই ইকুয়েশনটা পেয়ে গেছি, এই ইকুয়েশনটাতে এটাতে আমি কনভার্ট করে ফেলে আমরা এক্সটেন্ডেড জিসিডি করে এক্স এবং কে এর একটা পেয়ার পাইতে পারি। ওই অ্যালগরিদমে পাঠিয়ে দিলেই হবে। ওইটা আমাদেরকে এক্স এবং কে এর পেয়ার দিয়ে দিবে, যেখানে হবে আমাদের এক্সটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডিজায়ার রেজাল্ট আর কি। আমাদের কে কি আসতেছে সেটা দেখতে হবে না। আর এখানে যেটা আছে আরেকটা এ এবং বি এর জিসিডি, এটা পরে বলি। এতটুকু পর্যন্ত কি বুঝছস নাকি? হ্যাঁ বুঝছি। ওকে, এবার আরেকটা কথা আসতেছে এখানে, যে আমার তো এ আর এম এর মান নন থাকবে, আমার জানা থাকবে এটা। তো এখানে যদি জানা থাকে, এই দুইটার মান আমরা জানি, আমাদেরকে দেওয়া থাকবে কোশ্চেনে। তো এখন কথা হইতেছে যে সবগুলা সমীকরণ যেরকমই হোক না কেন, আমি সব সমীকরণের কি এভাবে করে এ বাই বি মড এম কি সবগুলোর ক্ষেত্রে কি এক্সিস্ট করবে? এটা হইতেছে যে কথা। আসলে কথা হইতেছে যে এক্সিস্ট করবে না, কারণ আমরা এক্সটেন্ডেড জিসিডি যদি পড়ে থাকি অ্যালগরিদমটা, ওই অ্যালগরিদমটার মধ্যে বলছে যে এখানে এক্স আর ওয়াই এর এই পেয়ার বাইর করা সম্ভব যদি এবং কেবল যদি এ আর বি এর জিসিডি এই যে এটা সমান হয়। আমি কি বলতেছি, না ভুল বলছি। এখানে যে এ আর বি এর জিসিডি আছে, এ আর বি এর জিসিডিটা নিয়ে এই সমীকরণটাকে যাতে ভাগ করা যায়, যে এ এক্স প্লাস বিওয়াই, যদি এটা করা যায় তাইলে শুধু এটার একটা সলিউশন থাকবে। সলিউশন থাকবে মানে এক্স আর ওয়াই এর একটা পেয়ার থাকবে। এক্সটেন্ডেড ডিসিডির কি বলে ডেসক্রিপশনে এটা বলা ছিল যে এক্সটেন্ডেড ডিসিডি দিয়া বাইর করা যাবে, শুধু এই সমীকরণটা মানতে হবে। মানে এই সমীকরণ না, এই শর্তটা মানতে হবে যে জিসিডি অফ এ বি দিয়ে এ আর এই সমীকরণের এই পার্টটাকে পুরোপুরি ভাগ যেতে হবে নিঃশেষে। এটা হলো এক্সটেন্ডেড ডিসিডি শর্ত আর কি। এখন এখানে দেখ, আমার এ আর বি এর মান যেটা আমাদের দেওয়া আছে কোনো কারণে যদি কোপ্রাইম না হয় তাহলে তো একটা ঝামেলা। কারণ আমার এখানে এই পাশে তো 1 আছে, আমি 1 কে দিয়ে তো ভুল বললাম। হ্যাঁ হ্যাঁ, 1 কে এই পাশে আছে 1, তো এটার জিসিডি হবে 1। এখন এটা যদি কোপ্রাইম না হয় তাহলে এটার জিসিডি কি হবে? 1 থেকে বড় হবে না? এখন 1 থেকে বড় হয়ে যাবে। 1 থেকে বড় হবে। এখন 1 থেকে বড় হলে তো এই পাশের এটারে তো আর ভাগ দেওয়া সম্ভব হইতেছে না, তাহলে তো এটার কোনো সলিউশনই এক্সিস্ট করতেছে না। তাহলে এটা বলা যায় যে আমাদের এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের মান থাকবে যদি বি এবং এম দুইটা কোপ্রাইম হয়। কোপ্রাইম না হইলে আমরা এক্সটেন্ডেড জিসিডি করে এখানে এসে আটকায় যাব, এখান দিয়ে আমরা কোথাও যেতে পারবো না, সলিউশনও বের করতে পারবো না। তো তার মানে এখানে বলা যাইতেছে যে সবসময় এটার মান পাবো না, যখন এই শর্তটা মেনে চলবে তখনই এটার মান পাবো এবং মান বের করতে পারবো। এটা বেচেন না ছিল, আশা করি বুঝছস। এখন এখানে আরেকটা কথা আছে যে যদি এক্সটেন্ডেড জিসিডি না করতে পারি তাহলে তখন সলিউশনটা কি হবে? সলিউশন হবে না, তোরে প্রিন্ট করে দিতে বলবে যে তুই মানে বলে দিবি যদি এরকম চায় কোনটার ক্ষেত্রে তুই যদি এক্সটেন্ডেড জিসিডি না করতে পারোস তাহলে প্রবলেমের মধ্যে অবশ্যই বলবে যে যদি এক্সিস্ট না করে তাহলে তুমি বলবা যে আসলে এক্সিস্ট করে না।
এরকম বলে দিবে আচ্ছা। প্রবলেম, এরকম থাকবে প্রবলেম। এখন আরেকটা ঝামেলা হইতেছে যে এখানে কিছুক্ষণ আগে আমি মানে যেটা মাইনাসের ক্ষেত্রে দেখাইছিলাম, এই যে এখানে লাস্টের যে বিষয়টা বললি মানে জিসিডির সমান হওয়া, এটা হুম বুঝলাম যে জিসিডির সমান যদি না হয় ওই সমীকরণের ভ্যালু হুম ax প্লাস by যদি জিসিডি অফ ab এর সমান না হয় তাইলে আসলে ওই এক্স ওয়াই নিজেই এক্সিস্ট করে না। কিন্তু এই এক্স ওয়াই নিজেই এক্সিস্ট করা এই জায়গায় কেমনে কামে লাগতেছে এটা আমি বুঝতেছি না। আচ্ছা, এক্সটেন্ডেড জিসিডির ক্ষেত্রে এখানে যে বলছি এটার কথা বলতেছোস, এটা হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, আমাদের এই সমীকরণ এটা আর এই সমীকরণ এটা সেম না? কোনটা? হ্যাঁ সেম। হ্যাঁ, তো এটা এটা আমরা এক্সটেন্ডেড জিসিডি দিয়ে বাইর করছি এই জিনিসটা পুরা। এখন এক্সটেন্ডেড জিসিডি যে ওখানে পড়লাম, ওখানে কি পড়লাম? ওখানে যে পড়ছি যে অবশ্যই এ আর বি এর জিসিডি, আচ্ছা আমি একটু ভুল বলছি, এখানে ভাগের বিষয়টা আসবে না, আসলে ভুল বলছি। হ্যাঁ, এ আর বি এর যে জিসিডি সেটা এই প্রান্তে যেটা আছে এটার সমান হইতে হবে, এটার ও ক্ষেত্রে আর কি। এ আর বি এর জিসিডিটা হইতে হইব ওই প্রান্তে যেটা আছে এটার সমান। হ্যাঁ, এখন দেখ এ আর বি কে এই সমীকরণে রিপ্লেস কে করতেছে? বি আর কে, এবং জিসিডিটাকে রিপ্লেস কে করতেছে? 1। তো এখানে এই সমীকরণ থেকে যদি এই সমীকরণকে রিপ্লেস করে তাহলে বলা যায় যে বি আর এম এর জিসিডি যদি 1 না হয় তাহলে এটা সলিউশন এক্সিস্ট করবে না, অথবা বি আর এম যদি কোপ্রাইম না হয় তাহলে অবশ্যই ওদের জিসিডি 1 হবে না, একটু গোলা, তাই না? মানে একটু ঝামেলা হয়ে গেছে তোর। আমি শোন, বি আর এম কেন হইব? বি আর এম এর কেন পেয়ার ধরবো? এম রে কি ওয়াই ধরছস না? কে রে ওয়াই না ধরছস? না 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 না, এ এই সমীকরণের এ হচ্ছে এই সমীকরণের বি। একবারে হুম। তুই ইয়া মিলা না, যেখানে পজিশন মিলা, এখানে এক্স আছে দ্বিতীয় পজিশনে, এখানে এক্স আছে দ্বিতীয় পজিশনে, এটার এক্স এটার এক্স কে রিপ্লেস করবে, এখানে আছে বি, এটার বি এটার এ কে রিপ্লেস করবে, এটার কে এটার বি কে রিপ্লেস করবে, এরকম আর এরকমই। তাহলে বি আর কে এর জিসিডি বের করবো না আমরা? খারাপ খারাপ তুই একটা একটু, এম কে হইব আর কি। bx minus mk equal to 1, bx minus mk equal to 1, এটা আমরা জানি, এটা আমরা জানি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাইলে এটা ঠিক আছে। এ, এটা এ, তারপরে এটা এক্স, এটা ওয়াই। এখন বুঝছো? জিসিডি অফ এ বি, হ্যাঁ ঠিক আছে। বি এবার আর ঠিক আছে। এম এর জিসিডি 1 হইতে হইব। হ্যাঁ 1 অবশ্যই হইব, কারণ হইলো এম যেই ভ্যালুটা দেওয়া থাকবো, প্রবলেমে যেই মড ভ্যালু দেওয়া থাকে এটা একটা প্রাইম নাম্বার দেওয়া থাকে। সব সময় দেওয়া থাকে না, কোনো কোনো সময় দেওয়া নাও থাকতে পারে, এখন হ্যাঁ বেশিরভাগ মানে সময় প্রাইম দেওয়া থাকে। নাম্বার দিয়ে দেয় আর কি। যদি প্রাইম নাম্বার দিয়ে দেয় তাহলে তো আমাদের সব সময় আসলে এক্স এর ভ্যালু এক্সিস্ট করব। হ্যাঁ, তখন তো অবশ্যই এক্সিস্ট করবে। এখন অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, এটা বেশিরভাগ সময় দেয় না, এটা আসলে কথা সত্য যে বেশিরভাগ সময় অন্যান্য ভ্যালু দেয় না, প্রাইমই দিয়ে দেয়। তাই তাই আমাদের কাজটা সোজা হয়ে যায় আর কি, আমাদের আর চেক করতে হয় না যে এটা এটার জিসিডি এটা এটার সমান কিনা, এরকম কিছু একটা, মানে বেশিরভাগ ওই যে সময় প্রাইম দিয়ে অসম্ভব দেয়। কিনা, মানে মডুলার ইনভার্স বের করা অসম্ভব কিনা ওটা দেখতেই হয় না। হুম, ওইটা তবে দেখতে হয় না জায়গাটা আসলে। ভালো যে আসলে যদি ওইটা প্রাইম না দেয় তাহলে কিন্তু ভেজাল আছে, হুম, তারপরে তখন এক্সিস্ট করব না আর কি। হ্যাঁ, তখন এক্সিস্ট করবে না। তাইলে তো আমরা প্রথমে প্রাইম কিনা চেক করে নিতে পারি। এম এর মান আগেই দেওয়া থাকবে, ওইটা প্রাইম, হ্যাঁ ওইটা প্রাইম কিনা চেক করে নিতে পারি আমরা। যদি প্রাইম হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো এই কাজ করে যাব, আর যদি প্রাইম না হয় তাহলে আমাদের প্রত্যেকবার জিসিডিটা একটু চেক করতে হবে, এতটুকুই। হুম হুম। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা হইলো, এটার অনেকগুলো মেথড আছে এবং 3টা মেথড আছে, তিনটাই জানা প্রয়োজন, কারণ কমপ্লেক্সিটির মধ্যে কোনটা আটাইতে পারোস এটা আসলে দেখতে হবে আর কি। যেমন এটার কমপ্লেক্সিটি কি? এটার কমপ্লেক্সিটি তো অনেক ছোট, এটার কমপ্লেক্সিটি আমি এক্সটেন্ডেড জিসিডি করতেছি না, তার মানে লগের মতো।
আর কি। লগের মতো আর কি, এরকমই। কিন্তু অনেক লগ সময় নাকি লগ এ কমা বি? এ প্লাস বি বলতে পারোস। আচ্ছা আচ্ছা, এটা হলো যে এক্সটেন্ডেড জিসিডি দিয়া কেমনে বের করতে পারছি। আরো অনেক মেথড আছে, সবগুলোই জানা প্রয়োজন আসলে। তো আরেক মেথডে যাই। এটা হলো যে আমরা আরেকটা জিনিস শিখছি যে অয়লার টোসেন ফাংশন, যেটা আমরা ফাই অফ এম দ্বারা লিখি আর কি। আচ্ছা দ্বারা এখানে আমাদের, হ্যাঁ এই যে এই জিনিসটা আমাদের কাজে লাগবে আরো এখানে। আচ্ছা, অয়লার টোসেন ফাংশনটা আমরা শিখছি না, যেখানে আমরা ফাই অফ এন মানে বুঝি যে কি এম এর থেকে ছোট যে সংখ্যা এম এর সাপেক্ষে কোপ্রাইম। যেমন 9 এর ক্ষেত্রে আমি যদি ফাই অফ 9 বের করি, ফাই অফ 9 কত হবে? 1 2 4 5 7 আর 8, 1 2 3 4 5 6। তো ফাই অফ 9 এর মান হচ্ছে যে 6। ওটার নিচে কয়টা নাম্বার ওইটা সাপেক্ষে কোপ্রাইম, ফাই তো এটাই বের করে দেয়। তো ঠিক আছে, ওইটাই এখানে বসানো হয়েছে যে ফাই অফ এম। তো মেথডটা হইতেছে যে একটা সূত্র, যেটা এখানে বলে দিছে যে কোন একটা ভ্যালু যদি এ হয় এবং এর পাওয়ার যদি ফাই অফ এম হয়, তাহলে এটা কনগ্লুয়েন্স টু 1 হবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখ, এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমাদের লাভটা কি? এই জিনিসটা ট্রু নাকি ফলস এখনো জানি না, এই জিনিসটা একটা ক্লেম মনে কর, এটা এখনো দেখতে হবে। কিন্তু এটা যদি হয় তাহলে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? আমি এই সমস্যাটা বুঝি নাই, একটু প্রবলেম হয়ে গেছে। কোনখান থেকে বুঝছ নাই? মানে এই যে অয়লার টোসেন মেথড যেটা, এটা বুঝি নাই শুরু থেকে, কি করলি? আচ্ছা, টোসেন ফাংশন বলতে কি বুঝি? টোসেন ফাংশন হইতেছে যে কোন একটা ফাংশনের নিচে কতগুলা কোপ্রাইম আছে আর কি, যেটা এম এর সাপেক্ষে কোপ্রাইম, এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ইয়াটাই সংজ্ঞাটা দিলাম 9 দিয়ে, যেখানে ফাই অফ 9 সমান 5। আচ্ছা, আচ্ছা এখন কথা হইলো যে এটা একটা কি বলে, এটা একটা ইকুয়েশন মনে কর, এটা সত্য নাকি মিথ্যা জানি না, এটা এরকম একটা ইকুয়েশন। এখন এটা সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করব আমরা। কিন্তু এটা যদি সত্য হয় তাহলে আমাদের অ্যাডভান্টেজটা কি সেটা বুঝি আগে। অ্যাডভান্টেজটা হইলো এই সমীকরণ যদি সত্যি হয় তাহলে আমরা আরেকটা স্টেপ বাড়াইয়া এটা করতে পারি, এটার উভয় সাইডে এটা দিয়া আমরা গুণ করতে পারি না? আমরা তো জানি যে কনগ্লুয়েন্স ইকুয়েশনে এটা করা যায়। হুম হুম এবং এটা যদি হয় তাহলে আমরা আরেক লাইন, এই যে এই জিনিসটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না? হ্যাঁ হুম। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন একটা মডুলার ফিল্ড যেখানে এম দ্বারা মড করা হয়েছে সবগুলারে, সেখানে এইটা আর এটা হচ্ছে সমান, ঠিক না? হুম এটা আমাদের অ্যাডভান্টেজ হিসাবে কেমনে ইউজ করব, যে এটা যে বাইর করা এটা খুবই ঝামেলার বিষয়। ওই ঝামেলার দিকে আমরা যাব না, আমরা কি করব, এটা বাইর করব। এবং আমরা জানি যে এটার মান আর এটার মান সমান, তার মানে আমরা এটার মান পাওয়া গেলে এটার মান পাওয়া যাব। অ্যাডভান্টেজটা বুঝতে পারছোস? হুম 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 আচ্ছা, এবার আমরা এটা কেমনে বাইর করি? আমরা তো বাইর করতে জানি, আমরা এ টু ডি পাওয়ার বি বাইর করতে জানি না লগ বি টাইমে? বিগ মোড করে। বিগ মার্ট জানি কেমনে করতাম, ভুলে গেছি। বিগ মোড কেমনে করতাম মানে? এটা তো করি নাই মনে হয় কখনো। আচ্ছা, এটা এখানে কি বলে,
এই ট্রেইলারটা 48 এর ব্লগেই আছে বিগ মোড ফাংশন। আচ্ছা, এটা জানা লাগবে না বিগ মোড কেমনে কাজ করে, এটা জানলেই হবে যে তোকে যদি a টু দি পাওয়ার b দেওয়া থাকে এবং ওইটারে যদি তোরে m দিয়ে মড করে আনসার কত আসতে হবে এটা বলতে হয় কোন একটা প্রবলেমে, তাহলে এইটার সলিউশন মানে বিগ মোড যে ইয়াটা আছে মেথডটা আছে সেটা log 2 বেস b টাইমে করে দিতে পারে। আচ্ছা আচ্ছা হুম। আর আগের ক্লাসে এটা বলছিলাম তোরা কি রেকর্ডিং, আচ্ছা ওইটার মনে রেকর্ডিং এ ঝামেলা ছিল। শোনা যাচ্ছিল না এগুলো তোর কথা কিছু ওখানে। হ্যাঁ, প্রথম দিকে ও ঝামেলা আমার ছিল মনে তাই হয়েছে যে বিগ মড বের করা মনে হয়েছে ওইটা একটা রিকার্সিভ ফাংশন আছিল। হুম। তো আমরা যদি a টু দি পাওয়ার b mod m বাইর করতে পারি তাহলে আমাদের এটা বাইর করতে কি কোনো ঝামেলা আছে? না না কোনো আমি ঝামেলাই তো নাই। হুম। আজকে একটা প্রবলেম দেখলাম হচ্ছে মানে ওখানে ওই n দিবে n, এখন আমাদের বের করতে হবে ওই সংখ্যাটা কি বলে সেই বিটটা বের করতে হবে। এখন সংখ্যাটা আসবে হচ্ছে 1378 টু দি পাওয়ার n। এখন আমাকে n টা দিবে, এটা তোরা করছিস মনে হয়, এটা কোথাকার প্রবলেম? কোড করছিস এর, বুঝছস প্রবলেমটা কিরকম? আচ্ছা, না বুঝি নাই, আচ্ছা ওইটা তুই মানে পরে দেখাইছে ক্লাসের আমাকে। বাইরে পরে ক্লাসের মানে প্রবলেম গুলা নিয়ে আলোচনা করলে ভালো হবে। এটা মনে হয় এটা এখন বলতেছে তো এটা এটা দিয়ে করতে হবে মনে হচ্ছে আমার। আচ্ছা যাই হোক আচ্ছা, বল। তুই খুঁজে নিজে বাইর করিস তাহলে তোরও একটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা ওকে। আচ্ছা, a টু দি পাওয়ার b mod m হলে আমরা এটা তো ইজিলি বাইর করতে পারি। এখন আমরা তো এটা সত্য বলে ধরে আমরা সত্য নাকি মিথ্যা এটা তো জানতাম না, যে উপরে যেটা লিখছি সেটার অ্যাডভান্টেজ নিতে পারবো যদি এটা সত্য হয়, কিন্তু এটা সত্য নাকি মিথ্যা সেটা তো আমাদের আগে যাচাই করে দেখতে হবে। তো এটা সত্য নাকি মিথ্যা এটার প্রমাণের দিকে আসি, এটা কেমনে প্রমাণ করা যায়। আচ্ছা, এবার আমরা একটা নাম্বার নিলাম, সে নাম্বারটা হইতেছে m। হ্যাঁ, সে নাম্বারটা হইতেছে যে m। এবার আমরা একটা অ্যারে নিলাম যেখানে ফাই অফ m যেগুলো আছে মানে m এর থেকে ছোট যেগুলা m এর সাপেক্ষে কোপ্রাইম সেগুলো আমরা স্টোর করব। যেমন এখানে বি অফ 1 মনে কর অনেকগুলো আছে, এভাবে যাইতে 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 কত পর্যন্ত হবে বি অফ ফাই অফ এম। কারণ আমরা জানি যে এম এর কোপ্রাইম নাম্বার ফাই অফ এমটা পরিমাণ আছে। তো এগুলো আমরা সবগুলা একটা স্টোর করলাম একটা অ্যারের মধ্যে, সেটার নাম দিলাম এ। আচ্ছা, এখন আমরা আরেকটা নিলাম অ্যারে, সেটা বললাম যে বি। কার কল আসতেছে? রাসেলের মনে হয়। আচ্ছা, আরেকটা আমরা নিলাম বি। এখন বি সেটটা কিরকম হবে? বি সেটটা হবে যে আমরা এ সেটের সবগুলো এলিমেন্টের সাথে আমরা এ গুণ করে ওইটা আমরা বিতে রাখবো। এভাবে এভাবে যাইলো। এখানে আর একটা কথা আছে, কথাটা হইলো যে এখানে অবশ্যই এ এবং এম কে কোপ্রাইম হইতে হবে। এটা কেন করছি এটা পরে বলতেছি। এমন একটা এ চুজ করলাম, সেটা এখানে যেটা আমরা এম নিছি সেটা সাপেক্ষে কোপ্রাইম, এবং ওইটা দিয়ে সবগুলা ইয়াটারে আমরা বি এর যেগুলা মানগুলা এ সেটের মধ্যে যেগুলা মান আছে ওই সবগুলাকে আমরা এ দিয়ে আমরা গুণ করে দিছি। গুণ করে দিলে আমরা সবগুলোর পাশে এ একটা বসে গেছে এবং ওইটার আমরা রাখলাম বি সেটে।
ঠিক আছে। আর এখানে আরেকটা শর্ত মানতেছে যে এ এবং এম দুইটা পরস্পরের কোপ্রাইম বা দুইটা জিসিডি করলে আমরা জিসিডি 1-ই পাবো, এরকম একটা এই চুজ করতে হবে। ওকে, এখন একটা জিনিস সেখানে লক্ষ্য কর, একটা জিনিস এখানে লক্ষ্য কর, কি রে, তোরা মুরগি পালস নাকি? মুরগির শব্দ আয় করতেছে। আমিন। আমার এখান থেকে মনে হয়। ও আচ্ছা, আচ্ছা, এখানে এই জিনিসটা দেখ কি লিখলাম, এ আর বি সেট যদি এরকম হয় তাহলে আমি এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি যে এ সেটের সব এলিমেন্ট এবং বি সেটের সব এলিমেন্ট, সব এলিমেন্টের গুণফল বলতে পারোস, গুণফল বলতে পারোস। সব এ সেটের সব এলিমেন্টের গুণফলকে এ দ্বারা প্রকাশ করতেছি, আর বি সেটের সবগুলা গুণফলকে প্রাইম বলি, বি প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। তো এটাকে কনগ্লুয়েন্স কি বলা যায় এম এর সাপেক্ষে? তোরা কি বুঝতেছস নাকি বুঝতেছস না? আমিও বুঝতেছি না। একটু ঝামেলা হয়ে যাইতেছে আর কি জিনিসটা ধরতে। তো বল না কোথায় ঝামেলা হইতেছে এখন। শালার রাতাকুরা, কোন দিকে ঝামেলা হচ্ছে এটাও বুঝতেছস না, কারণ যেগুলো বলতেছি এগুলো কিন্তু সব আগেই পড়াইছি, যে এই জিনিসটা কোপ্রাইমের যে ফাই ফাংশন এটা, তারপরে জিসিডি এটা। হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু আমরা ঝামেলা এই দুইটা এর দিকে নিলাম, যে হ্যাঁ? নিলাম বি নিলাম, কোনটা? এই যে ফাংশনটা নিলাম, মানে এই যে লাইনটা নিলাম, বি যে লাইনটা নিলাম, এটা কি জন্য নিলাম? এটা বড় আমরা হাতের প্রমাণ, হ্যাঁ আমরা এটা এই সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করতেছি, এবং প্রমাণ করার জন্যই আমরা কিছু একটা করতে চাইতেছি আর কি। এটার জন্য আমরা এই কাজটা করছি যে একটা পুরাটা সেট নিলাম, যেখানে আমরা এম এর এই যে এটা দিয়ে ভাগ করতেছি, এগুলো সব কোপ্রাইম গুলা বি1 বি2 বি3 এভাবে করে বি ফাই অফ এম পর্যন্ত সবগুলো স্টোর করলাম। তারপরে বি আর একটা নিলাম অ্যারে বা সেট, ওইটার মধ্যে ওই সবগুলা আগের গুলারই আমি একটা একটা এ গুণ করে দিলাম, সামনে গুণ করে স্টোর করলাম। এটা প্রমাণ করার জন্য নিছি আর কি, এখনো প্রমাণটা হয় নাই। এখন এখানে আমি একটা জিনিস বলতে চাইতেছি যে এ সেট আর বি সেটের উপাদান সংখ্যা তো সেম, ঠিক আছে না? আচ্ছা, আমি বুঝতেছি কেন ঝামেলা হইতেছে, এটার বাদ দিই। হ্যাঁ, এ সেট আর বি সেটের উপাদান সংখ্যা সেম, এবং আমরা বলতেছি যে আমরা যে এটা নিব সেটা অবশ্যই এম এর সাপেক্ষে কোপ্রাইম হইতে হবে। এটা কেন হইতে হবে এটা পরে দেখতেছি। আমরা তো এটাই প্রমাণ করতেছি যে এটা কোপ্রাইম কি না। কোপ্রাইম হইলে তো প্রমাণ হয়েই যায়। কোপ্রাইম ধরে নিতেছি, কোপ্রাইম না হইলে কি সমস্যাটা হবে সেটা পরে দেখতেছি আর কি। আর এখানে তো কোপ্রাইমের বিষয়টা এখনো আসে নাই, যে এই যেটা আছে অয়েলার মেথড, এখানে কোপ্রাইম জিনিসটা তো এখনো আসে নাই, ওটা তো আগেরটার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছি। এবার এটা দেখ, কোপ্রাইম গুলা এটা সবগুলারে দিয়ে গুণ করে ফেললাম। এখন আমরা এ আর বি কে যদি একটা মডুলার ফিল্ডে নিয়ে যাই, যেটা মড এম এর ফিল্ড, তো সেটার মধ্যে, আচ্ছা আগে এটা দেখি যে এ আর বি এর উপাদান সংখ্যা সেমই থাকবে, এটা বিষয়ে এটা নিয়ে তার কোনো মানে ওটা বলা যায় এ আর বি এর। বুঝতে পারছি এবার। হ্যাঁ, এখন কনগ্লুয়েন্সটা কেন বলা যাবে? কারণ এ পর্যন্ত ভাগ চলে যাবো, বি ওয়ানই থেকে যাবো মোট করলে, তার মানে সেম সেমই থাকবো। না, আমি এ দিয়ে মোট করব না, তো আমি তো এম দিয়ে মোট করব। এম দিয়ে মোট করলেই তো, যেহেতু এ আর এম দুইটা কো প্রাইম, তাহলে এ পরিমাণই বাদ চলে যাবো না? মানে সবগুলা থেকে এ চলে যাবে বলতেছস? হ্যাঁ।
এবং এই দুইটা সেম থাকবে এরকম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা ভ্যালু নেই, একটা হইতেছে যে মনে কর 5, আর একটা মনে কর কত নিলাম, 7 নিলাম, এবং এই দুইটার সাপেক্ষে কোপ্রাইম যে কোনো একটা এ দিয়ে গুণ করলাম, কত হয় 2 দিয়ে গুণ করলাম, তো এটা হয়ে যায় 10, এটা হয়ে যায় 14, ঠিক আছে। এবং আমাদেরকে মড করতে হবে যে কোনো একটা, কি বলে, আমরা তো 2 নিছি, এই হিসাবে নিছি 2, তো আমরা এম হিসাবে কি নিব, এম হিসাবে 2 এর সাপেক্ষে কোপ্রাইম কোন একটা নাম্বার। তো 2 এর সাপেক্ষে কোপ্রাইম কি নিব বল? 8 নেই, 5ই নেই, 5ই নেই। তো আমি যদি 5 কে এটা দ্বারা মড করি, আনসার কত হয়? 0 হয়। এবং 14 রে যদি 5 দিয়ে মড করি তাহলে আনসার কত হয়? আনসার কিন্তু 4 হয়। সেম তো থাকলো না, বুঝতে পারছস? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তাইলে ওইটা বুঝতে পারি নাই। তুই যেটা বলছস যে এগুলা কাটা যাবে, এটা আসলে সত্যি না। কিন্তু তাইলে কনফ্লুয়েন্স হইলো কেমনে? কনগ্রুয়েন্স হইলো কেমনে, এটা আমি সবার সবচেয়ে ভালো মনে হয় আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, কনগ্রুয়েন্স হয়েছে যে এটা এখনো বলি নাই, কিন্তু এটা মুছে দিছিলাম পরে। তো আমরা একটা ভ্যালু নেই, কি নিতে পারি আমরা মড হিসাবে, একটা উদাহরণ দিতেছি, এম এর মান আমরা 9 নেই, এবং আমরা স্টোর করি 9 এর সাপেক্ষে যারা কোপ্রাইম আছে সেগুলা, যেমন 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, 1 2 3 4 5 6 আর নাই, এগুলাই, ঠিক আছে। এবার বি এর মধ্যে কি বলছি, বি এর মধ্যে বলছি যে আমরা এটা সাপেক্ষে যে কোনো আরেকটা নাম্বার নিব, এটা সাপেক্ষে কোপ্রাইম যে কোনো আমি একটা নাম্বার নিলাম, নাম্বারটা কি হইতে পারে, নাম্বারটা মনে কর 4 হইলো, তো আমরা সবগুলারে 4 দিয়ে গুণ করব। তো এটা হয় 4 একে 4, এটা হয় 4 দুগুণে 8, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 সাতা 28, 4 আটা 32। আচ্ছা, এবার আমি এটা কি বললাম যে এইটারে মডুলার ফিল্ডে নিব, মানে সব ভ্যালুরে মড করব আমি এম দ্বারা। তো আমি যদি এগুলারে এম দ্বারা মড করি তাহলে কি হয়, এম এর মান কত, এম এর মান 9, কিন্তু এটাই থাকে, 8 8ই থাকে, 16 রে 9 দিয়ে মড করলে কত হয়, 9 দুগুণে 18 আর 2, না কি বলতেছি, 9 হ্যাঁ 2 কম থাকে, হ্যাঁ 7, 20 11 কেমনে? 9 দিয়া 2 বার দিলেই তো -2 তে চলে যায়, পরে আবার 9 যোগ করুন লাগতো না, 11 16 না, 16 9 একবার ভাগ যায় 9 দুগুণে 18, তো তুই 18 থেকে 9 বাদ দে, 16 থেকে 9 বাদ দে, তাহলে 7 হয় না? 16 থেকে 9 বাদ দিলে কি ঠিক আছে, মড করতেছি, হ্যাঁ। আর 32 রে দিলে 5 হয়, কারণ 3 নং 27, 1 5, ঠিক আছে। এখন দেখ, মড করার পরে এটা কোনো না কোনো ভাবে এটার আগেরটাই দিল না, একটু ভিন্ন রিপ্রেজেন্টেশনে। হ্যাঁ এখন এটা কেন হইলো, এটা হওয়ার কারণ হইলো যে আমরা একটা ভ্যালু চুজ করছি, সেটা হইতেছে এ, যেটা আবার এম এর সাপেক্ষে কোপ্রাইম হবে, এবং আমরা এখানে যে ভ্যালুগুলা রাখছি এগুলা কি, এগুলা তো আমরা রাখছি যে 5 ফাংশন থেকে নিয়ে রাখছি, যে এম এর থেকে ছোট যেগুলো এম এর সাপেক্ষে কোপ্রাইম, তার মানে এইটাও কোপ্রাইম, এইটাও কোপ্রাইম। তো এই দুইটারে আমরা একসাথে নিয়ে যদি আমরা একটা সংখ্যা বানাই, তাহলে অবশ্যই এটাও এম এর সাপেক্ষে কোপ্রাইমই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আবার
কোপ্রাইম হবে তো ঠিক আছে, এবং আমার কোপ্রাইম সংখ্যা কয়টা নিছি? কোপ্রাইম সংখ্যা নিছি মোট কয়টা? 5টা নিছি। এবং 5টা যেটা নিছি, 5টা তো ভিন্ন ভিন্ন সংখ্যা নিছি, তো ভিন্ন ভিন্ন সংখ্যার সাথে আমরা একই পরিমাণ জিনিস গুণ করে দিছি। এবং একই পরিমাণ জিনিস গুণ করলে তো ভিন্ন ভিন্ন সংখ্যাই হবে, কারণ আগেও এটা ভিন্ন ভিন্ন সংখ্যায় ছিল। তো হওয়ার পরে কিছু একটা ভ্যালু হয়েছে, এবং ওইটারে যদি আমি মড করি, মড করলে আমার 0 থেকে m-1 পর্যন্ত ভ্যালুগুলাই শুধু থাকবে, এটার উপরেও কোনো ভ্যালু থাকবে না, আর নিচেও কোনো ভ্যালু থাকবে না, এতটুকুই ভ্যালুগুলো থাকবে। তো এতটুকু যদি ভ্যালুগুলো থাকে, এবং ভ্যালুগুলো যদি এক্স্যাক্টলি পরস্পরের একটাও একটার সমান না হয়, এবং ভ্যালুগুলি m-1 0 থেকে m-1 পর্যন্ত থাকে, এবং ভ্যালুগুলি এক্স্যাক্টলি যদি m এর ইয়ার সমান হয়, পাই ফাংশন বা টসেন ফাংশনের সমান হয়, তার মানে বলা যায় যে আমি এটারে এ বা কোনো একটা নাম্বার দিয়ে যতবারই গুণ করি না কেন, সেটা ঘুরে ফিরে এটারই একটা রিপ্রেজেন্টেশন, উল্টায় পাল্টায় আবার এটাই হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু একটা উপপাদ্য পড়ছিলাম ওই যে আগের অয়েলারের টসেন ফাংশনের প্রুফের মধ্যে, যে ওইটা আসলে যে কোনো একটা পারমুটেশনই রেজাল্ট হিসাবে দেয়। যে কোনো একটা পারমুটেশনই রেজাল্ট হিসাবে দেয়। হ্যাঁ, এ এর যে কোনো একটা পারমুটেশনই আমরা বি তে আবার ফেরত পাবো। তো তাইলে এটা কি বলা যায়? পারমার্সে গেছি গা, মুছি তাইলে একটু। তাহলে এটাই যদি হয়, তাহলে তো আমরা এটা বলতে পারি যে আমাদের আগের যেই ইয়াটা আছে এ এবং বি, তো এ বি 1, এ বি 2, এ বি 3, এভাবে 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 করে যাবে এ বি 5 অফ এম পর্যন্ত। আচ্ছা, এটা কমা হবে না, আসলে এটা গুণ হবে। একইভাবে এটা হচ্ছে যে বি ফাংশন, বি সেটটা, আর এটা হচ্ছে যে এ সেটটা। এ সেটের মধ্যে তো আসলে কোনো এর আমরা গুণ করি নাই, তো এখানে হবে যে b1 ইন্টু b2 b3, এটাও যাইতে যাইতে bm 5 of m, b5 of m, এতটুকু পর্যন্ত যাবে, যেখানে আমরা মড করতেছি কি দিয়ে? m দিয়ে। আগের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে এটা অবশ্য সত্যি, এখানে মাঝখানে এগুলা গুণ আছে, গুণ আকারে আছে সবগুলা, কমা হবে না। আচ্ছা, যদি এরকম থাকে পরবর্তী লাইনে আমরা সবগুলা এ কমন নিতে পারি না, এবং এ আছে কয়টা? এ আছে 5 of m টা, তো এ যদি কমন নেই, এ 5 of m, তারপরে বি থেকে শুরু করে বি, বি2, বি3, বি4, এগুলা এখান থেকে শুরু করে অসংখ্য পর্যন্ত এখানে থাকবে। আর একইভাবে এখানে এগুলা তো আছেই, বি1 এরকম অসংখ্যগুলো আছেই। তো আমরা এখান থেকে এটা আর এটা ইজিলি কাটাকাটি করতে পারি, মড ফাংশনের মধ্যে এটা করা যায়। যদি কাটাকাটি করি, তাহলে আমাদের কি থাকে? এটা থাকে না? তা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো এ এর উপরে গেলে ফায়া মুইটা গেল। আমার এই কথা আছে, আমার এখানে পদ কয়টা আছে আলাদা আলাদা, এই জায়গায় আমাদের আলাদা আলাদা পদ কয়টা আছে? 5 of m পরিমাণ না? m সংখ্যক, 5 of m সংখ্যক না? তো আমরা যদি প্রত্যেকটা থেকে একটা একটা এ কমন নেই, তাহলে মোটমাট এর পাওয়ার কত হবে? 5 of m হবে না? তাই দিলাম 5 of m টা। আর এখানের বি পরিমাণ আর এখানের অনেকগুলা বি, এই দুইটা তো কাটাকাটি হয়ে গেল, উভয় পক্ষে ভাগ দিয়ে দিলাম। তো এই পাশে কি থাকে? 1 থাকে, মড m থাকে, আর এই পাশে এ পাওয়ার 5 of m থাকে। প্রুফটা বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, তো প্রুফ তো হয়ে গেল, এবং ওইটার অ্যাডভান্টেজ আমরা এখান থেকে নিতে পারছি। এটা করে আমরা জাস্ট এটা ইয়া করে দিব। তো আমাদের এখানে কি করা লাগতেছে? আমরা এটা তো শুধু
কি বলে প্র্যাকটিক্যাল থিওরেম প্রুফ করলাম, কিন্তু আমাদের কোডে যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এম দেওয়া থাকবে, ওই এমটার ফাই ফাই অফ অফ এম বের এম করতে বের হবে। করা লাগবে। কেমনে বের করবো? ওইলা টোশন ফাংশনের মাধ্যমে কেমনে বের করতে হবে সেটা আগেই জানি আমরা। তারপর ওইটা বিগ করে মড দিয়া ওইটা থেকে 1 বিয়োগ করে বিগ মড দিয়া ভ্যালুটা বের করা লাগবে। হ্যাঁ, ওটারে আমরা এক বিয়োগ দেওয়ার এখানে একটা ঝামেলা আছে। এক বিয়োগ দিলে আমরা জানি অনেক সময় নেগেটিভ হয়ে যেতে পারে। ওইটার সাথে আমরা মড প্লাস করে এটারে আবার মড করে, আচ্ছা ওইটা কোডিং ডিটেল, ওটা পরে ওইটা করে তারপর কিছু একটা করতে হবে। দশের দূর করিব তো মাসে, তারপর আস্তে আস্তে এই তো তো এটা করলে এটা দিয়ে আমরা ইনভার্স পাওয়া যাচ্ছি। এটা একটা মেথড যেটার নাম হইতেছে যে, যেটা অয়লার টোশন ফাংশন ব্যবহার করে বাইর করতে হয়। অয়লার টোশন ফাংশনের মেথডটা আগে জানা ছিল, কিন্তু এটা যে এভাবে কাজ করে এটা জানতাম না। তো এটাও জানলাম, প্রমাণও দেখলাম। প্রমাণটা বোঝাটা জরুরি ছিল, বুঝছস, ভালো কথা তোরা। এবার এটা তো দুইটা মেথড একটা গেল। প্রথম মেথডটা কই, এক্সটেন্ডেড জিসিডি, যেটা কি বলে লগ বেসে ইয়া হয়। আর ওইখানে আরেকটা একটা জিনিস মিস করলাম, সেটা হইতেছে সেখানে আমরা এখানে দেখছি কি এটাকে আমরা কোপ্রাইম ধরছি, সরি এটারে আমরা কোপ্রাইম ধরে নিছি না? হ্যাঁ, কোপ্রাইম ধরে নিছি। এবং এটা যদি কোপ্রাইম না ধরতাম তাহলে কি আমাদের এখানের এই জিনিসটা কি লিখতে পারতাম যে এতগুলো গুণ করলে এটা কনফ্লুয়েন্স হবে? না, লিখতে পারতাম না। তো এটা কোপ্রাইম হওয়া জরুরি। আর কোপ্রাইম না হইলে যে আসলে আমরা সলিউশনটা এক্সিস্টই করবে না, সেটা আমরা এক্সটেন্ডেড জিসিডি থেকে বুঝতে পারি। এক্সটেন্ডেড জিসিডি থেকে বুঝতে পারি যে এটা সলিউশন এক্সিস্ট করবে না। তো এটার ক্ষেত্রে এটা সত্য যে আমরা যে মেথডেই করি না কেন, যদি এটার মধ্যে দুইটার যদি কোপ্রাইম যদি না হয় তাহলে সলিউশন এক্সিস্ট করবে না। এটাই আর কি কথা হলো, যে কোপ্রাইম হইতে হবে, যেটা তুই ইনভার্স করতে চাচ্ছস ওইটা আর ওইটার পাওয়ারের কোপ্রাইম হইতে হবে। এটাই হইতেছে যে কথা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটাও জরুরি। ওই নিয়ম সম্পর্কে বলার আগে, ওইটার নাম হইতেছে যে ফার্মার্স লিটল থিওরাম। এটা আসলে এই জিনিসটারই একটা এক্সটেনশন বলতে পারো। এই জিনিস এক্সটেনশন না, এই জিনিসটাই পুরা একটু অন্যভাবে লেখা আর কি। অন্যভাবে না, এইভাবেই একটু চালাকি করছে এরা। চালাকি করে নাম পাল্টে গুগল পায় লিখছে। এরকমই এক কিছু হয়েছে আর কি। তুমি জানো রসায়ন বিজ্ঞানে প্রথম যে নোবেল পাইছে, সে শুধুমাত্র একটা কাজের জন্য নোবেল পাইছে। কাজটা হলো সে সর্বপ্রথম পৃথিবীরে বলছে কার্বনের যোজনী 4। তাই নাকি? কি বুঝলি? এই একটা কথার দ্বারা জৈব যৌগের পুরা কনসেপ্ট পাল্টায় গেছে এবং সবকিছু রসায়নে আবার নতুন করে শুরু হয়েছে। কার্বনের যত যৌগ বানানো শুরু হইলো, কার্বনের যোজনী 4 না হইলে তো কিছুই নাই। না, এতদিন যা বানাইছে তারপর থেকে কাজকাম শুরু। এখন দেখ ফার্মার্স লিটল থিওরামটা কি করে। ফার্মার্স লিটল থিওরামটা হইতেছে যে এইখানে আমরা তো মড এম আছে, আগের মতোই সবকিছু লিখছি, এক্সট্রা কিছু লিখি নাই। কিন্তু ফার্মার্স লিটল থিওরামের কি বলে রেঞ্জটা খুবই ছোট। সেটা কাজ করে যখন এম হইতেছে যে প্রাইম, ঠিক আছে? এখন এম যদি প্রাইম হয় তাহলে আমাদের একটা সুবিধা আছে। সুবিধা হইতেছে যে আমাদের ফাই অফ এম বাইর করা লাগে না। এটা বুঝছস? জানি আমরা তো জানি যদি এম সমান সমান যদি কোনো একটা নাম্বার হয় প্রাইম, ফাই অফ এম ইকুয়ালস টু এম মাইনাস 1। হ্যাঁ, ই মাইনাস 1 এটা থাকবে। তো আমরা এখানে কি করতে পারি? আমরা আগের মতো উভয় পক্ষে কি করব? -1 এদিকে দিব, এদিকে -1 দিব, আর উপরের জিনিস থাকবে। তো পি টু দি পাওয়ার -2
এইটা তো বেশি ইজি হয়ে গেল গা। হুম তার মানে এর ওই বিগ মডের ভ্যালুটা ওই মডের যেই মানটা দেওয়া আছে ওই মড ভ্যালু থেকে 2 কমায়া বিগ মড বের করলেই অ্যান্সার আয়া পড়ে। হ্যাঁ, এটাই ফার্মাস লিটল থিওরাম। এটা খুবই ইজি করে ফেলে যে আমাদের এত বড় প্রসেসে যাওয়ার দরকার নাই, এক্সটেন্ডেড জিসিডি করার দরকার নাই, ওইটা এক্সিস্ট করে কি করে না সেটাও দেখার দরকার নাই। আমি ওটারে একটু টান দিয়ে পানি পাঠিয়ে দিব লাগায় লাগে। দিলে হুম এটা বেশি সোজা হয়ে গেছে গা। হ্যাঁ, এটার এটা কমপ্লেক্সিটি তাহলে শুধুমাত্র বিগ মডের কমপ্লেক্সিটি রইলো। এটার কমপ্লেক্সিটি শুধু বিগ মডের কমপ্লেক্সিটি। আমরা যদি কোনো জায়গায় এ টু দি পাওয়ার বি বাইর করতে চাইতাম, তো আমার একটা বিগ মডের ফাংশন জানা লাগতো, যেখানে আমি ঢাকা এ লাগতো। আর বি আর একটা মড ভ্যালু পাঠিয়ে দিতাম। তো এখন আমার ওই ফাংশনের ভিতরে আমারে এ পাঠাইতে হবে, পি মাইনাস 2 পাঠাইতে হবে, আর এখানে যে মড ভ্যালুটা সেটা পাঠাইলেই যেটা আমাদেরকে অ্যান্সার দিবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে? এইটা দিয়ে দেবো। হুম, কিন্তু এখানে অনেক শর্ত একটাই যে পি এর ভ্যালুটা 2 প্রাইম এর চাইতে বড় হন লাগবে। 2 এর চাইতে তো বড় হবেই, বা 2 এর সমান বা 2 এর চাইতে বড় তো হবেই, কারণ প্রাইম হইতে হবে না। ও কারণ পরে তো একটা নাম্বারই দিব, মড ভ্যালু দিব, ওই মড ভ্যালুটা তো প্রাইম দিব। যদি প্রাইম হুম না হুম। দেয় তখন কি এটা, তখন তো আর এটা কাজ করবো না। না, তখন এটা কাজ করবে না, প্রাইম দিলে কাজ করবে শুধু। আর আমাদের বেশিরভাগ সময় প্রাইমই দেওয়া থাকে। আর প্রাইম না দিলেও কাজ করবো, ওই ক্ষেত্রে আমার ফাই এম বের করে লোন লাগবে আর কি। হ্যাঁ, 5M বের করতে হবে, নাইলে এক্সটেন্ডেড জিসিডি ইউজ করতে হবে। দুইটার থেকে যে কোনো একটা করতে পারোস, কিন্তু এই থিওরেম অ্যাপ্লাই করতে পারবি না, কারণ এটা শুধু প্রাইমের ক্ষেত্রে প্রযোজ্য। রেঞ্জ অনেক ছোট, তো এটা শুধু আমি প্রাইম। আমি ওই ট্রেলিং 01 এর আইডিয়াটা পাইলাইছি। আইডিয়া না, এনসিআর এর একটা প্রবলেম আছে, ওইটার আইডিয়া পাইলাইছি। আচ্ছা, পাইলে তো ভালোই, কারণ n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, ওই যে ভাগের যেই পার্টটা ওইটা করার লিগে এটা কাজে লাগবে। ভালো, এটা দ্বারা আইডিয়া পাইছিস, এখন তুই সলভ করতে পারবি। কিন্তু হুম আরেকটা জিনিস বলে দেওয়া উচিত যে ফার্মাসিউটিক্যাল থিওরেম আরো অন্যান্য জায়গায় মানে অনেক কিছু রিডাকশনে ক্লাস মানে কাজ করে, অনেক কি বলবো ছোট বানায়। ছোট বানায় ফেলে। অনেক কিছু করা লাগতো, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মতে আমরা যদি ফার্মাসিউটিক্যাল থিওরেমের মতো নিয়ে আসতে পারি, তো ওইটা অনেকগুলো জিনিস করা লাগে না, শুধু কয়েকটা জিনিস করলেই হয় আর কি। তো এরকম একটা উদাহরণ আসলে দেখা তোমার দরকার আসলে। দেখা একটা প্রবলেম আসছিল ইয়াতে, প্রিলিতে আসছিল, নাইলে অনসাইটে আসছিল আমাদেরই এরকম ইয়াতে রিজনালে। এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার সি, এর পাওয়ার হইতেছে বি টু দি পাওয়ার সি। এটার মানটা মড এম করা হইলে তোরে বলতে হবে আনসার। ওরে বাবা, যেখানে কনস্ট্যান্টটা বলি এ বি সি, তিনোটার মান 10 টু দি পাওয়ার 12 এর মতো হবে, কিন্তু ওরা এম এর মানটা বলে দিছে। এটা একটা প্রাইম নাম্বার। এটাতে আটকা পড়ছিলাম, এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, এম এর মানটা বইলা দিস। এখন এটার মান কত হবে সেটা তোরে বলতে হবে, এটা হলো যে প্রবলেম। এখন আমরা তো বিগ মড করে এটা বের করতে পারি না। হ্যাঁ, তারপর ওইটার সাথে এটা বের করতে পারি, অ্যান্সার চলে আসবো। হ্যাঁ, এই কিন্তু যে এটা করতে পারি আমরা এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি যেটা আছে, বি টু দি পাওয়ার সি যেটা আছে সেটাকে নিয়ে আমরা এম এর সাথে আমরা করলাম মড, বিগ মড, রেজাল্ট আসলো, রেজাল্ট তারপর আসলো, ওইটার সাথে আবার এম রে এটা করে করলাম মড, তারপর মেইন রেজাল্ট চলে আসলো। এবং আরেকটা বলি, মেইন রেজাল্ট চলে আসলো
ঠিক আছে, বুঝছস? বুঝছি। এখন এখানে কথা একটা আছে, কথাটা হইলো যে এটা কি আমি যদি আমি যদি বি টু দি পাওয়ার সি কে আলাদা করে ওইটার পাওয়ারে আলাদা করে মড করি এবং পাওয়ারে আলাদা করে মড করে এটার ঘাড়ে যদি বসাই, তারপর ওইটারে যদি আমি আবার ওইটা দ্বারা মড করি, তাহলে বলা যাবে না যে এটা সি। কেন? কারণ এটা তো গুণই হইতাছে, গুণের নিয়ম মানবো না কেন? উদাহরণ দেখি না। টু দি পাওয়ার ছোট ছোট উদাহরণ লস না। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে, এটা ছোট একটা নেই। 2 টু দি পাওয়ার 7 নেই, মড করতে হবে কি দিয়ে? মড করতে হবে ধরি 5 দিয়ে। তো ক্যালকুলেটরে করে দেখতো এটার মড কত হয় একটু। আরে এটা শুরু করে এনেস না, 2 টু দি পাওয়ার 3 নে, তাহলে তো এইটা পরে 8 রে 5 দিয়ে মড করলে 3 থাকবো। ঠিক আছে না? 3 ঠিক আছে। এখন আমরা যেটা করতেছিলাম সেটা করি। এটারে 3 দিয়ে মড করলে কত হয়? 7 রে 3 দিয়ে মড করলে 1 থাকবো। 1 ধরো 3 দিয়ে মড না, 5 দিয়ে মড করলে কত থাকবো? ভুল বলছি। 7 রে 5 দিয়ে মড করলে 2 না? হ্যাঁ, ওইটা মোট 5 সমান 4 হইতেছে না? মিলছে? না মিলে নাই তো। আমাদের তো ডেফিনেশনও ঠিক আছে। আমার এম রে আমরা প্রাইম নিছি, ওইদিকে প্রাইম না নিলেও আসলে ঝামেলা হইতো না। প্রাইম নিছি, তারপরে এটার পাওয়ার দিছি, হইলো না তো। তো এটা বোঝা গেছে যে দুইটা সমান হবে না। এই এখানে আমার একটু ইয়া আছে। কি আছে? আমরা প্রথমে কি বের করলাম? 2 টু দি পাওয়ার 7 মড 5। হ্যাঁ এটা কি 3 আসে শিওর? হ্যাঁ 3 আসে তো। 2 টু দি পাওয়ার 7 সমান 3 আসে। হ্যাঁ ধরো 2 টু দি পাওয়ার 7 সমান 128 আছে। 128 রে আমি 5 দিয়ে মড করলে তো 3 আসবে। আচ্ছা ঠিক আছে, 3 আসলো। এখন যদি আমার a এর ভ্যালুটা আসলে 2 ধরি, তাহলে b টু দি পাওয়ার c এর ভ্যালুটা কিন্তু 3 যেটা বের করছি। তার মানে 2 টু দি পাওয়ার 3 মড 5। বুঝি নাই, আবার বল। মানে আমরা আসলে 2 টু দি পাওয়ার 7 এটা কি? এটা হলো b টু দি পাওয়ার c, ঠিক না? তাহলে এটারে আমি m দিয়ে মড করলাম। হ্যাঁ এটা 3 বলতে চাচ্ছস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে কত? 8 mod 5 equals to 3। ঠিক হই আছে। এটা কি সবসময় কাজ করবে? এটার ক্ষেত্রে তো কাজ করে ফেললো। কারণ এটা তো গুণই হইতাছে, কোনোভাবে ভাগে বিয়োগেও যাইতাছে না। বিয়োগে যাইলেও সমস্যা নাই, যেহেতু এটা গুণই হইতাছে তার মানে তো অবশ্যই কাজ করা উচিত। না না, গুণ হইতাছে ঠিক আছে, কিন্তু আমি আসলে গুণ করা আবার মড করলে তো ভ্যালুটা ছোট হয়ে যাইতেছে। বি টু দি পাওয়ার সি তো থাকতেছে না, এটা তো মড হয়ে যাইতেছে। আচ্ছা আমি আরেকটা ভ্যালুর ক্ষেত্রে দেখি। তুই এখানে চিন্তা করে দেখ আসলে কাজ কিবার। বুঝি না, আবার বল। এর পাওয়ার হিসাবে আছে, তার মানে এ হইলো টোটাল অতবার। মড করলে তো সেম ভ্যালু আসা উচিত। আমি বলতাছি এর পাওয়ার কত? বি টু দি পাওয়ার সি। তার মানে এ আছে বি টু দি পাওয়ার সি টা। এখন বি টু দি পাওয়ার সি টা আসলে কি? বি টু দি পাওয়ার সি হইলো যে বি কতবার, মানে বি টু দি পাওয়ার সি হইতাছে বি কতবার আছে, ঠিক না? তার মানে বি অতবার মানে হইতাছে ওই এ গুইরা গাইরা এর সংখ্যা, তো ওই মডের নিয়ম সব গুণ দিয়াই মানার কথা। মানার কথা না তো। আমি বলতেছি যে এ কয়টা আছে আমি জানতে চাচ্ছি। আমার এ আছে বি টু দি পাওয়ার সি টা, কিন্তু আসলে বি টু দি পাওয়ার সি টা যে আছে ঠিক আছে, কিন্তু আমি তো বি টু দি পাওয়ার সি টারে মডই করতেছি। আমার বি টু দি পাওয়ার সি মনে কর এটা এতটা আমার এ আছে। এখন আমি যদি এটার আগে মড করি তাহলে
আমার তো আরো ছোট ভ্যালু দেখাবে, 5 দেখাবে, আমরা বলবো যে 5টা এ আছে, তো 5টা এ আর 107টা এ দুইটা কি সমান নাকি? না, কিন্তু আমরা তো এ এর ভ্যালুটারে মড করা ভ্যালু নিতাছি, তার মানে এ গুলা গুণাকারে ছিল, গুণাকারে কম থাকা বেশি থাকা ম্যাটার করে না তো। ম্যাটার করে। আমি তোরে কেস বানায় দেখাই একটা। তাইলে দেখা, আমি দেখি, কারণ মনে এখানে হইতাছে একটা না। এখানে একটা জিনিস, এটা গুণ আকারে আছে, তুই বলতে পারোস যে হ্যাঁ এমটা এম গুণ আকারে থাকবে, ঠিক আছে না? তার মানে মড করলে সেম রেজাল্ট আসবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে মডটা করে দিই, তার মানে কি আমি এখানে যদি 2 দ্বারা মড করি, আমার 1100 কোটি এতটা মনে করা ছিল এম, কিন্তু আমি যখন এটারে আমি 2 দ্বারা মড করে ফেলছি, তার মানে কত দেখাবে? আমার এত দেখাবে। তা এতটা তো আমার কাছে এ নাই, আমার এ তো আছে অনেকগুলা। তা আমি একটা এরে মড করা আর এতগুলা এরে মড করা, ওইটা ডিফারেন্ট হবে না? ওটা কি সেম কেন হবে কখনো? ডিফারেন্ট হইব? একই হওয়া উচিত না? কারণ মডই তো করতেছি। মড তো 10টা এরে মড করলে যেই রেজাল্ট আসবো, একটা এরে মড করলে সেম রেজাল্টই আসবো না? 10টা এরে মড করলে কারণ যে মডের রেজাল্ট আসবে, গুণফলের নিয়মটা তো এমন যে a ডট বি মড m ইকুয়ালস টু হলো a মড m ডট b মড m পরে পুরাটার মড m। আচ্ছা দাঁড়া তোরে আমি দেখাচ্ছি, দেখলে ক্লিয়ার হবে। এটা করলে কি হয়? to the power 7 0 into the power 7 0। তো আমি যদি এটা করি 6 করি, তাহলে 3 to the power 1 আসে। এই তো পাইছি। কেমনে? 3 to the power 7 সমান কত? ক্যালকুলেটরে দেখাইতেছে যে 2187, এবং ওইটারে যদি আমি 6 দ্বারা মোড করছি, 3 দ্বারা মোড করে দিছি। 6 দ্বারা মোড করলে কত আসে? 3। আচ্ছা, ভুল জিনিস দিয়ে মোড করে ফেলছিলাম ক্যালকুলেটরে। আচ্ছা দেখি মিলে কি মিলে না। এটাকে 6 দিয়ে মোড করলে আনসার আসে 3। এবার আমি যদি এটারে মোড করি, একটাও করি 6 দিয়া, উপরে করলে তো এটা 1 আসতেছে, কই 3 চলে আসতেছে, তাহলে তো ঠিকই আছে না? এবং ওইটারে আমি মোড করলাম, ঠিক তো থাকার কথা না। ঠিক তো আসলোই। 3 to the power 7 রে মড করলেও 3, 1 রে মড করলেও 3, 5 রে মড করলেও 3। এত ঠিক কেমনে আসতেছে? আজকে কি ব্যাচ হয়ে গেল নাকি? বুঝলাম না কিছু। এত বড় বড় নেস কে, একটু ছোট ছোট নেস না? ছোট ছোট নিলে তো 3 নং 27, 3 to the power 3 রে নে, ওই গুড়া একই কথাই তো। 6 দিয়া মড কর। এটাকে 4 দিয়ে মোড করলে কত আসে? 3 to the power 6, 1 আসে। কিন্তু 3 to the power 1 রে 4 দিয়া মড করলে 4 একে 4, 4 দুগুণে 8। 1 ই আসে। কিন্তু 1 রে যদি করি আমরা 3 to the power 1 রে, তখন 3 to the power 1 বুঝলাম না। মানে 3 to the power 1 রে যদি আমরা মড করি 4 দিয়া,
তাইলে তো অ্যান্সার 3 আসে না, হ্যাঁ তাহলে তখন তো আর মিল থাকতেছে না। আচ্ছা বল কোনটা মিল থাকতেছে না বল আমারে, আমি সব মিল কেসি পাইতেছি। 3^1 হ্যাঁ 3^1 mod 4 দিলাম। এটা সমান সমান তো 3, হ্যাঁ কিন্তু ওই 3^6 mod 4 ইকুয়ালস টু হচ্ছে 1। 6 mod 4 equals to 1, না এটা তো, এটা কি সেম? আমরা কি আসলে ভুল হেডা তো সাইডা চলে গেছি মনে হয়। না তুই কিসের কথা বলতেছিস সেটা তো বুঝতেছি না। বলতেছি 3^1 রে 4 দিয়ে মড করলে 3 আসে, আর 3^6 রে মড করলে 1 আসে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে a to the power b to the power c। b^c না, যে উপরে যেটা আছে ওইটারে যদি আমি মড করি m দিয়ে, তারপর এটা বের করি, হ্যাঁ তারপর যদি এটা বের করি ওইটা সমান হবে না আর কি। তাইলে তো আমাদের রেজাল্ট একটু ভিন্ন ভাবে বের করতে হবে। যেটি বের করছি ওইটি তো মিলছে। আচ্ছা দাঁড়া আমি একটু চেষ্টা করি আরো। এটা কি করতেছি, ডাইরেক্ট এদিকেও লিখে রাখছি। এটা কেমনে করা যায়? কিরে তারা বাকি দুইজন কই গেল? একটাও নাই, কই তারা? কি গেছে গা নাকি সবাই? আমি তো দেখতাছি না কেউ রে। কি আছে আছে তারা 4 জন নাই, নাই নাই। তো কি আর বলবো, এরা আচ্ছা তাইলে আমরা, মানে তুই পড়ার সময় কি দেখছো যে আসলে ওইটা আসলে কাজ করে না নাকি? করা না করাটাই তো আমার স্বাভাবিক মনে হইতেছে, কিন্তু আমি রেজাল্ট বাইর করে দেখি নাই কখনো। কিন্তু কোন জায়গায় কি বলা আছে যে কাজ করবো না? কাজ আমার টাইম লাগে যে এটা কাজ করব, এখন তো ভ্যালু খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে। দেখি না। এখানে বড় বড় ভ্যালু লস বেটা হিসাব করতে কষ্ট লাগে। আর ক্যালকুলেটর এই জায়গায় করতে বলছে। নাইন 9 আসে, তো আমি যদি 4 দিই তাহলেও 9 আসার কথা না। আমি 10 যদি মড দিই তাহলে তো 6 আসে। এটা আমি কি করতেছি, দূর 12। হ্যাঁ 7^, যদি 12 আসে ওইটারে আমি যদি 10 দিয়ে মড করি 1 আসে। কত আসে? আনসার আসে 1। হ্যাঁ এই তো পাইছি। এখন মনে কর, আচ্ছা বল। এবার আমি যদি পাওয়ার এটারে কি আমি কি আসলেই পাইছি? পাওয়ার এটারে যদি মড করি তাহলে আনসার আসে 2, এবং এই তো পাইছি। আবার ভাই বোকা চোদা হয়ে গেছি। হ্যাঁ রাসেল, দেখা দেখা mod 10 ইকুয়ালস টু হচ্ছে 1। 1 দেখলাম তো। এখন 7 কে যদি 10 দ্বারা মড করা হয়, ধরো 12 কে যদি 10 দ্বারা মড করা হয় আনসার 2 আসে না? কই অ্যানসার 1 আসলো না? 12 কে 10 দ্বারা মড করব আনসার 2 আসে না? হ্যাঁ হ্যাঁ ওই দুইটা এখানে দিলাম, তারপরে আবার এটারে আমি 10 দ্বারা মড করলে আনসার কত আসে? 7 7 49, 7 স্কয়ার না? হ্যাঁ
7 7 49 না? হুম ওটারে 10 দিয়ে মড করলে 9 আসে না? 9 আসে। এবার বুঝছস? উপরে ওই পাওয়ারের পার্টটারে যদি আমি মড করি এবং ওই মড ভ্যালুটারে যদি এইখানে নিয়ে বসাইয়া আবার মড করি, তাইলে আমার রেজাল্টটা ঠিক থাকে না। বুঝা গেছে এখন? কিন্তু আমাদের ইয়ার মধ্যে একটু ভুল আছে না? কি? এই b⁻c যেটা উপরের পার্টটা, হুম। ওইটা কিন্তু অলরেডি ওইটা দিয়া মড করাই থাকবো। কোনটা দিয়া? মানে b⁻c এর যেই ভ্যালুটা, হ্যাঁ, এটা তো ডিরেক্টলি 12 কে লিখা হবে, এটা তো 2। এইটা যেটা আছে সেটা হচ্ছে যে রেগুলার ভ্যালু, যেটা আমরা এমনে বাইর করি যে 7 ওইটারে মড করলাম এত। আর এখানে যেটা আছে সেটা হইতেছে যে আমরা আগে উপরেরটারে 10 দ্বারা মড করে ফেলছি, 10 দ্বারা মড করে ফেললে 2 থাকে, 7 7 49 হয়, ওইটারে 10 দ্বারা মড করলে 9 হয়। বুঝছো এবার? হ্যাঁ বুঝছি, তবু ভেজাল ভেজাল লাগতেছে যে b⁻c এর ভ্যালু হইতাছে 12 নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যখন বিগ মড ফাংশনে ইউজ করতেছিলাম তখন b⁻c এর ভ্যালুই আসবো 2। হ্যাঁ 2 আসবে, এটা ঠিক আছে। এখন বিগ না না, 2 কেন আসবে? 2 আসবে না তো, তুই গুলায় ফেলছস। বিগ মোড আমরা এখানে ইউজ করতেছি না তো, আমরা তো এখানে ইয়াটা ইউজ করতেছি, এই সূত্রটা ইউজ, এই সূত্রটার ব্যাপারে ইউজ করতেছি, যে এইটার ব্যাপারে শুধু ইউজ করতেছি, এইটার ভ্যালুটা দিতেছে শুধু। এখানে আমরা কোনো বিগ মোড করতেছি না, একবার ডাইরেক্ট এটা বসাইতেছি, একবার এটারে কি বলে এটারে মড করতেছি এবং ওইটা এখানে বসাইতেছি। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c, তো এইটার মধ্যে এইটারে আমি এমন ভাবে লিখি যে 7 টু দি পাওয়ার কত 12, যেখানে এই 12 যেটা আছে, আমি প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে গা। a⁻b⁻c রে কিন্তু আমরা a⁻bc লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ লিখতে পারি তো। তার মানে a⁻b প্লাস a⁻c ও লিখতে পারি, a টু দি পাওয়ার b প্লাস a⁻c ও লিখতে পারি। না 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 না, আর প্লাসটা যেহেতু মডেল নিয়ম মানে, তার মানে ওই ক্যালকুলেশন করা যাবে। হ্যাঁ তুই মনে করছো যে আমি a টু দি পাওয়ার bc, হ্যাঁ এটা যদি হয় তাহলে ঠিক আছে, a টু দি পাওয়ার b প্লাস a প্লাস টু দি পাওয়ার, a⁻c। কিন্তু প্লাস না, আসলে গুণ হবে। গুণ হইব? গুণ হইতো না। ও না, প্লাস ঠিক আছে, প্লাস না, গুণ 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 কি? এবার তুই আমার কোন দিক দিয়ে নিয়ে গেছিস? a⁻bc রে আমরা কি লিখতে পারি আসলে? a⁻b প্লাস a⁻c না? প্লাস কেন হবে ওমা? a টু দি পাওয়ার, আচ্ছা ঠিক আছে, আমরা জানি না, জেনে নি। এই না, এমন থাকলে না আমরা যোগ লিখতে পারি যে a⁻, এটা দেখে আমরা এটা লিখতে পারবো? না না তো কি বলতে কইতাছিলাম এতক্ষণ ধরে। উপরে পাওয়ার যদি যোগ আকারে থাকে তখন আমরা গুণ করে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ এটাই করতে পারি, কিন্তু এখানে পাওয়ারেরও পাওয়ার আছে, এটা হইতেছে যে কথা। পাওয়ারেরও পাওয়ার তো গুণাকারেই থাকে, এটা তো আমরা জানি। হ্যাঁ গুণাকারই আছে। তো গুণাকারে যে ভ্যালুটা থাকবো, ওই ভ্যালুটারে এত এর মত কি করা যাবে? এখন কথা হইলো তুই
তোর কথাই ঠিক আছে, মাইন্না নিচ্ছি। তো মাইনা নিছস নাকি ভাবতে ইচ্ছা করতেছ না? না, মাইন্না নিচ্ছি। ইচ্ছা না করলে আরো গাদাগাদি করতাম তো। আসলেই? এনার্জি লয়ে বইছি না আজকা। ও ঠিক আছে, মানজা মেরা বসছিস না? হ্যাঁ, তাইলে মাইন্না তো নিচ্ছি, এটা ঠিক আছে। বুঝছস। আর এতক্ষণ কাজ করতেছিল না যে আমি যে পাওয়ারটা নিতেছিলাম ওইটা সবসময় এইটা যেটা আছে এটার থেকে ছোট নিতেছিলাম। যেমন আমি যদি এখানে 6 নিই তাহলে এটা দিয়ে যদি মড করি তাহলে এটা কি পাল্টা ফেলবে, কিছু করতে পারবে না। হুম। সেজন্য এই পাওয়ারটা যদি বড় থাকে এটার থেকে, তখন এই এটা গিয়ে এখানে প্রভাব ফেলতে পারবে, এটার মান ইয়া করতে হবে। সেজন্য এটার বড় থাকতে হবে আর কি। এটার আমি ছোট ধরে পাওয়ার মড ভ্যালুটারে বড় ধরতেছিলাম, সেজন্য কিছু হয় না। আচ্ছা হ্যাঁ। কি রে ভাই, বাকিরা গেছেই গা? আর তো আইলো না তারা, সমস্যা নাই, রেকর্ডিং থাকবো, তারা ইয়া করতে পারবো, দেখতে পারবো। আমারও বলে যে ক্লাস নিতে, এখন ক্লাসের সময় পক্কা হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, আমরা আবার আমাদের প্রবলেমে চলে আসি। তো পাগল হয়ে গেছিলাম, কি রে সব মিলে এত 3টা 4টা দেখলাম, তো মিলার কথা না। আচ্ছা, এখন আমরা এইটারটা বের করব, যেখানে এটা কেমনে বের করতে হয় এটা আমাদের জানা লাগবে। এখন একটা জিনিস দেখ, একটা কাজ করতে পারি আমরা, বি টু দি পাওয়ার সি প্লেন বাইর করতে পারি, যেটা করতে আমাদের সি পরিমাণ টাইম লাগবে, কিন্তু এটা আসলে অনেক কাজ, আর এটা করে তেমন একটা লাভ হবে না এখানে। কারণ আমি যদি সি এর মানটা এভাবে বাইর না করে মড করে করতে থাকি, বি টু দি পাওয়ার সি এর মানটা আর কি, তাহলে এটা আরো ঝামেলা হয়ে যাবে, আর এখানে কমপ্লেক্সিটিতে এত আসবেও না। তো এটার বাদ। এখন একটা জিনিস দেখ, একটা ডেমো দেখাই। এ টু দি পাওয়ার মনে কর 18, আচ্ছা, এবং তোর যেই মড আছে এর মান আমি দিই নাই। আচ্ছা, এর মান আমি দিয়ে দিই। আর মড যে আছে, মডের মান কত? মডের মান মনে কর 5। এটার আনসার বের করতে হবে। এখন আমি এটাতে একটু ভাঙ্গি, কেমনে ভাঙবো এটা তো লিখতেই পারি, আরো লিখতেছি, শেষ হয় না এখনো। 4টা 4 2 বুঝছি। এভাবে লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তারপরে আরেকটা জিনিস দেখি, 1 মিনিট, আজানটা শেষ হোক, কথা শোনা যাবে না, নাইলে ওয়েট কর কিছুক্ষণ। আজানের শব্দই পাইতেছি না। এখন পাইতেছস নাকি? না, তাহলে ঠিক আছে। আজানের এখন শব্দই আসে না, তুই কত সমস্যা হবে, বুঝলাম না ব্যাপারটা। কিন্তু না, আমি তো বেশি শব্দ হইতেছে এখান থেকে, তুই শব্দই পাইতেছস না, তাহলে তো তার ভালোই। মানে ওইটা নয়েজ হিসাবে ধরছে। ও, এটা ফিল্টারিং এর ব্যবস্থা থাকলে তো ভালোই। আচ্ছা, যাই হোক, এটা তো লেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, এবার ফার্মাসিউটিক্যাল থিওরেম একটা কথা বলে, কিরে কই গেল? এটা তো আসলে P-1, ঠিক আছে না, যদি ফার্মাসিউটিক্যাল থিওরেম হয়। হ্যাঁ, ঠিক আছে, তো ফার্মাসিউটিক্যাল থিওরেম বলে যদি আমি মড করি তাহলে যদি এই ভ্যালুটা যদি প্রাইম হয়, আর ওইটার থেকে 1 বিয়োগ করা যে কোনো এ টু দি পাওয়ার যেটা থাকুক ওইটাকে যদি আমি m দ্বারা মড করি, আনসার হয় 1। তো এই সূত্র অনুযায়ী
আমাদের এখানে যেগুলো আছে এখানে এটা 1 হওয়ার কথা না সবগুলা? মড ভ্যালু হ্যাঁ, কেন কেন? ফার্মাস লিটল থিওরেম কি বলে, এটা যদি প্রাইম হয় কোন একটা এবং সংখ্যা প্রাইম যদি মাইনাস থাকে, 1 এর পাওয়ার হিসাবে যদি থাকে হ্যাঁ, এবং ওইটা প্রাইমের -1। যেটা দ্বারা মড করব হ্যাঁ ওইটা দ্বারা বুঝলাম ঠিক আছে। পাওয়ার হিসাবে থাকে, এবং ওই প্রাইমটা যদি মডও করা হয় তাহলে তাহলে অ্যানসার আসা উচিত 1। 1। এটা তো এখানেই বলে। হ্যাঁ এটা হ্যাঁ থেকে হ্যাঁ, এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। লিখলে এটা ছোট হয়ে গেল না? অবশ্যই। ছোট হইলে তখন একটা জিনিস দেখ, আমাদের সমস্যা কখন হয়েছিল, যখন এই কাজ কি বলে এই কাজটা আমরা করতে পারতেছিলাম না, যখন আমাদের যখন সমস্যা এই হয়েছিল। 18টা অনেক বড় ছিল। হ্যাঁ, 18টা অনেক বড় ছিল, আর আমরা এতক্ষণ যে গুতায় গুতায় করতে পারতেছিলাম না, কারণ আমরা নিতেছিলাম যে এটা এত নিতেছিলাম, আর যেটা দ্বারা ভাগ করব সেটা নিতেছিলাম বড়। এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। কিন্তু পাওয়ারটা যখন বড় হয়ে যায়, যেখানে আমরা এটা নিছিলাম 17 এবং এখানে নিছিলাম 10, সেটার ক্ষেত্রে কাজ করে নাই। কারণ আমার যদি এটারে করি তাইলে এটা তো তফাৎ ঘটতেছে, তো এখানে এটা ঘটবে না। এখানে তুই এটারে বিগ মডও করতে পারস চাইলে, ঠিক আছে? শুনতেছস? মানে সবই ঠিক আছে, কিন্তু ঝামেলা হইলো একটা কথা, যেটা হেডাই তো হইলো ঘুরে গেরা। কথা কি হইলো? এখানে তো বাকি রইলো ওই যে মোট পরিমাণ জায়গাটাই বাকি রইলো, ওইটা দিয়ে মোট করণ লাগতেছে, কথা তো ঘুরে গেলে একটাই দাঁড়াইলো। হ্যাঁ, মড তো করবি, কিন্তু তুই কি বলে বিগ মড ইউজ করে তো ডাইরেক্ট মড করতে পারবে, মড করবি ঠিক আছে, কিন্তু এখানে মডের তো দাঁড়া, আমি একটা জিনিস বলতে মনে হয় ভুল করছি এখানে কোথাও। আ আ আ আ আ এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মড তো করতে হবে, কিন্তু কি জানি মিস করলাম, কি বলতে চাইছিলাম মনে করবো না। হ্যাঁ, এ দেখ, এই ভ্যালুটাকে বিট মোড করলে কোনো সমস্যা হবে? পাওয়ার কিন্তু কম আছে, যেটা দ্বারা মড করব সেটা দিয়ে। কে এটা? কেউ কি আসলো নাকি? কিরে রাসেল, তুই আসোস নাকি গেছিস গা? হ্যাঁ সামিন, হ্যাঁ হ্যাঁ, কলায় পড়ছিল, মোবাইলে কলা এলে তো ডাটা কানেকশন জায়গা, এটাই ঝামেলা। ও আমি আচ্ছা। বলতাছিলাম যে তার মানে জিনিসটা কি দাঁড়াইলো, এই 18 5 দিয়া কতবার মানে করা যায় আর কি। 18 রে 5 দিয়া মড করলে কত হয়? 3। এই 3ই তো এখানে অবশিষ্ট থাকে না তো। তাহলে 4 দিয়া ভাগ করলে জিনিসটা এরকম কেলি হইলো, 4 4 16। ও, এর চাইতে 1 কমায়া করলে তখন জিনিসটা মেইনটেইন হয়। ঠিক আছে মানছি। এটাই তো বললাম, তুই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলি নাকি? হ্যাঁ, কল আসছিল আমার। এখন হ্যাঁ বুঝছি। তো আমি এগুলো যাতে ভাগ না করি, এটার জন্য আমি কি করতে পারি, এটা যেটা আছে সেটারে আমি m কি দ্বারা ভাগ - 1 করব? দিয়া মড করে দিতে পারি।
m-1 দিয়ে বিগ মড করব, ঠিক আছে? m দিয়ে করব না, m-1 দিয়া বিগ মড করব, তারপরে যেই ভ্যালুটা আসবো ওই 2 টু দি পাওয়ার ওইটারে আবার m দিয়া মড করব। হ্যাঁ 2 টু দি পাওয়ার ওইটারে আবার m দিয়ে মড করব। তার মানে এখানে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c টু দি পাওয়ার d টু দি পাওয়ার e থাকলেও সমস্যা নাই। সমস্যা নেই। হ্যাঁ এখানে কথা হইতেছে যে তোরে m-1 দিয়ে মড করতে হবে। m-1 দিয়ে কেন মড করতে হবে? ফার্মাস লিটল থিওরেম অনুযায়ী এটা আসে, সবগুলা 1 হয়ে যাবে, অবশিষ্ট যেটা থাকবে সেটাই ওইটা দিয়ে আমি এটার ঘাড়ে বসামু, ঘাড়ে বসে এটার মড করব। প্রথমে বুঝতে পারছি, আরেকবার বলি, জিনিসটা প্রথমে কি কিন্তু করব? মজার। প্রথমে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c আছে, ঠিক আছে? হুম, আমি a টু দি পাওয়ারটারে a টু দি পাওয়ারের জায়গায় থাকলো, আমি b টু দি পাওয়ার b টু দি পাওয়ার c রে m-1 দিয়া মড করব। m-1 দিয়ে বিগ মড করব। হ্যাঁ এটাই, বিগ মড করব। এটার কমপ্লেক্সিটি কত? এটার কমপ্লেক্সিটি log 2 log বেস of c। c, b না কিন্তু c হ্যাঁ পাওয়ার। হ্যাঁ, এটারে করলাম, এটারে বিগ, এইটারে m-1 দিয়ে বিগ মড করলাম, যে রেজাল্ট আসলো এখন a টু দি পাওয়ার ওইটারে m দিয়া মড করব। m দিয়ে মড করব। এখানে একবার বিগ মড, এখানে আরেকবার বিগ মড পুরাটারে। এখানে এটারে আমি বিগ মড করলে এটার আনসার কত আসে, কমপ্লেক্সিটি কত আসে? log b টু দি মানে ওইটা আর কি, ওই ভ্যালুটা ওই ভ্যালুটা কত হইতে পারে ওর্স কেসে? b টু দি পাওয়ার c mod m-1 না, হুম, সর্বোচ্চ হলে m-2 হইব। হ্যাঁ m-2। তো অনেক কম কমপ্লেক্সিটিতে এটা করা গেল এবং এখানে ফার্মাসিউটিক্যাল থিওরেমটা কাজে লাগলো। হ্যাঁ এবং এটা আসছিল অন সাইট নাকি প্রিলিতে জানি আসছিল, কোড মার্শালে আসছিল, এটা দেখছিলাম, যেটা বিগ মোড ইউজ করে করা যায় খুব সহজে। আর এখানে আরেকটা জিনিস যেটা, এটা হইতেছে যে পাওয়ারের ক্ষেত্রে মডুলার এটা কাজ করে না, এটা বুঝতে হবে। মনে হয় কাজ করে কিন্তু আসলে কাজ করে না। হ্যাঁ, আসলে কাজ করে না, আসলে ওই ফরম্যাটের লিটল থিওরেমই কাজ করে এই জায়গায়। হুম, কেন কাজ করে এটা তো দেখলাম আমরা, হ্যাঁ এটা দেখলাম। ওয়ান হয়ে বেনিশ হয়ে যায়, বাকিটি থাকে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আর কিছু দেখাবো না, এগুলাই ছিল আর কি, যে মডুলার মাল্টিপ্লিকেটিং লাইট তো আরো সামনে দেখাইতেছে 12 পর্যন্ত। 12 পর্যন্ত তো আমি আঁকতে গেছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হুম, এই প্রবলেমটা এটা কোথায় যেন আছে, এই প্রবলেমটা এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি কোড মার্শালে না, সম্ভবত কোড মার্শালে আছে এটা। এটা কি পরে তুই সলভ করছিলি? না, আমি এই প্রবলেমটা দেখছি, আমার মনে আছে কোড মার্শালে। আর এটা নিয়ে শরীফ ভাইয়া তার ভিডিওর মধ্যে একটু কথা বলছিল এই প্রবলেমটা নিয়ে আর কি, কিন্তু আমি প্রবলেমটা খুঁজে দেখিনি, কোথায় আছে খুঁজতে হবে আর কি। বেশি প্রবলেম নাই কোড মার্শালে, খুঁজলে বেশিক্ষণ লাগবে না পাওয়া যায়। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করে দিতেছি।